আপু, আমি বরের কাছে যাব। তুমি আমার হাত কেন ছাড়ছো না? আমি কি বরের সাথে থাকতে পারবো না? বর না বললো আমাদের বিয়ে হয়ে গেলে আমরা একসাথে থাকতে পারবো। ওই বর আপুকে বলো না আমাকে যেন তোমার সাথে থাকতে দেয়। নদী আপু, ওর হাত ছাড়েন। অনেক রাত হয়েছে, আপনি জানতো, বিরক্ত করেন না। নদী, তুমি খালার সাথে যাও তো, আমি তোমার বরের সাথে কিছু কথা বলবো। কিন্তু আপু, আমার তো ঘুম পাচ্ছে। আমি তো ঘুমিয়ে যেতে পারি, আর ঘুমালে তো বর কষ্ট পাবে। বর তো বলছে আমার সাথে সে সারা রাত গল্প করবে। করবে না, তুমি যাও ঘুমিয়ে পড়ো, সকালে বরের সাথে দেখা করো। নদীকে ওর খালা নিয়ে চলে গেল। আয়ান যেতে নিলে রূপা বলে ওঠে, আমার বোনের সাথে তুমি সময় কাটাতে পারবে না, তুমি যাও ঘুমাও গিয়ে। মানে কি? আমার স্ত্রী, আমি তার সাথে সময় কাটাতে পারবো না? এইটা আবার কেমন কথা বলেন? হ্যাঁ, পারবে না। দেখো, আমার বোন তোমার বয়সে বড় হইতে পারে, কিন্তু ওই আর 4-5 জনের মতো না, ওই ছোট বাচ্চাদের মতো। সেটা আমি বুঝে নিব। সারা জীবন কি বাচ্চা থাকবে নাকি? আমার বউ আমার রুমে পাঠাবেন, এটাই শেষ কথা। তোমার সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলো? আমি বলছি না আমার বোন তোমার সাথে থাকবে না। দেখেন, বেয়াদবি মাফ করবেন। আমি ওকে ভালোবেসে বিয়ে করছি। ওই আমার কাছে থাকতে পারে জন্য আমি বিয়ে করছি, না হইলে আমি ওকে বিয়ে করতাম না। তার মানে কি বুঝাতে চাও? তুমি আমার বোনকে ওর শরীর দেখে ভালোবেসে বিয়ে করছো নাকি? আপু, আপনার মাইন্ড ঠিক করেন আর নিজের মুখের ভাষা সামলিয়ে রাখেন। কি বলতে চাও? হ্যাঁ, তুমি নিজেই তো এটাই প্রমাণ করছো। তুমি আমার বোনটার মাথা নষ্ট করছো। এই তোমাকে বিয়ে করার জন্য পাগলামি করছিল দেখে আমি বিয়ে করাতে বাধ্য হয়েছি। তোমাকে আমার মোটেও সুবিধা লাগে না, যেই পর্যন্ত প্রমাণ হবে না যে তুমি আমার যোগ্য নাকি না। কিভাবে যোগ্য প্রমাণ করতে হবে শুনি? সেটা সময় হলে দেখা যাবে। যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ও কোন ক্লাসে যেন পড়ো? ইন্টার পরীক্ষা দিলাম, দেখলেন না? ও আচ্ছা, যাও। আয়ান রুমে চলে গেল, রূপা চলে গেল। আয়ান রুমের ভিতরে হাঁটাহাঁটি করতে করতে বলতে লাগলো, আজ বাসর রাত, আর আমি নাকি বউকে রেখে একা ঘুমাবো? আমি তো আমার বউয়ের সাথে রাত কাটাবো। আয়ান কথাগুলো ভাবতে লাগলো। 1 ঘন্টা পর আয়ান রুম থেকে বের হয়ে আস্তে আস্তে রূপার রুমের কাছে চলে গেল। আয়ান আস্তে আস্তে দরজা খুলতে লাগলো। দরজা খুলে আয়ান তিনজনকে খাটে শুয়ে থাকতে দেখে আয়ান বুঝতে পারলো না নদী কোনটা। আয়ান আস্তে আস্তে খাটের কাছে গিয়ে পায়ের দিকে তাকাতে লাগলো। নদীর পায়ে পায়েল দেখে আয়ান নদীর পায়ে হাত দিয়ে সুরসুরি দিতে লাগলো। হঠাৎ করে উঠে লাইট জ্বালিয়ে দিলে আয়ান চমকে গেল। আয়ান সামনের দিকে তাকিয়ে ঢোক গিলতে লাগলো। রূপা বলতে লাগলো, আমি জানতাম এমন কিছু হবে। তোমার কি লজ্জা শরম কম নাকি? রাখেন লজ্জা শরম। আপনার কি লজ্জা কম নাকি? আপনি আমার বউয়ের পায়েল কেন পড়ছেন? আমার বোনের পায়েল আমি পড়ছি, কি সমস্যা তোমার? আর আমি জানতাম তুমি নদীকে নিয়ে যেতে যাওয়ার চেষ্টা করবে, তাই আমি ওর পায়েল পরে নিয়েছি যাতে বুঝতে পারি। কি আজব! জাস্ট সেট আপ। যাও রুমে, দেখো লাভ হবে না। আর এখন নদী উঠে পড়লে কান্না শুরু করে দিবে। আরে আপনি আমাদের মাঝে ভিলেন কেন হচ্ছেন? সিনেমাতে তো দেখছি ভিলেন হয়ে মাইয়া বাপ না হয় ফুপি, আর আমার বেলায় বোন। ব্যাড লাক। একটু নিয়ে যায় না? না। আরে প্রমিস করছি আমি কিছু করব না, শুধু ওর সাথে ঘুমাবো। কোলবালিশ জড়িয়ে ঘুমাওগা, যাও। গুড নাইট। রূপা নদীকে জড়িয়ে ধরে লাইট অফ করে শুয়ে থাকলো। আয়ান রাগে বলে ওঠে, ভিলেন মহিলা একটা, নিজে তো বিয়ে বসে না, আবার আমার বউয়ের থেকে দূরে রাখে। বিয়ে করলে তো বুঝবে স্বামী স্ত্রী ভালোবাসা কি। আয়ান কথাগুলো বলে রেগে চলে গেল। রূপার চোখের কোণায় পানি চলে আসলো। মুছে নিয়ে ঘুমিয়ে গেল। আয়ান রুমে গিয়ে উপর হয়ে শুয়ে থেকে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল। সকালে কারো ডাকে আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান চোখ খুলে নদীকে দেখে আয়ান টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, বউ, তুমি আমাকে রেখে বোনের সাথে ঘুমাতে গেলে কেন? তুমি কি বোঝো না তোমাকে কাছে পাওয়ার জন্য কতটা এক্সাইটেড আমি? আমি জানি তো, কিন্তু আপু তো বলল আপুর রুমে ঘুমাতে। আর ঘুমাবে না? তুমি তো আমার বউ, তাই না? তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমার উচিত স্বামীর সাথে থাকা। তাই হয়তো, কিন্তু আপু যে বলল তোমার সাথে ঘুমানোর সময় নাই। তোমার আপু কিছু বোঝে না? আচ্ছা, আমার বুকে শুয়ে থাকো, আমি তোমাকে জড়িয়ে ধরে থাকি, ওকে? আচ্ছা। আয়ান নদীকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে লাগলো। নদী বাচ্চাদের মতো চুপচাপ শুয়ে থাকতে লাগলো। আয়ান নদীর কপালে চুমু দিয়ে বলল, জান, তোমার কি বিরক্ত লাগছে?
একটু একটু। ও আগে বলবে না? আচ্ছা উঠো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। আয়ান খাট থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নদীকে বলল, জান, আমি কলেজে যাব, তুমি কি আমার সাথে যাবে? আমি তো আপুর সাথে যাব, তোমাকে আসার সময় নিয়ে আসব। ওকে, আজকে কিন্তু আমরা ঘুরতে যাব। আচ্ছা। আয়ান রেডি হয়ে ব্যাগ নিয়ে নদীকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে নিচে চলে যেতে লাগলো। নিচে নামলে রূপা দেখে দুজন হাসাহাসি করে আসছে। রূপা কিছু না বলে ল্যাপটপে কাজ করতে লাগলো। নদী বলে ওঠে, আপু আয়নের সাথে যাব কি? ডাক্তারের কাছে যেতে হবে। কলেজ ছুটি হইলে তুমি গিয়ে নিয়ে এসো। ওকে আপু, বর তোমার জন্য আমি ডিম ভাজি করে দেই। তোমাকে কিছু করতে হবে না, যা আছে ওইটা দিয়ে খাবো। না, আমি ডিম ভাজবো, তুমি সেটাই খাবে। বনু, হাত পুড়িয়ে ফেলবে তো। তোমাকে করতে হবে না, বুয়াকে বললে করে দিবে। আপু তুমি বুঝতে পারছো না, আমি ইউটিউব দেখে ডিম ভাজি করা শিখেছি। বিয়ে হইলে তো বউকে বরকে রান্না করে খাওয়াতে হয়। আমি তো টিভিতে দেখেছি, আমি যদি কিছু না রান্না করে দেই তাহলে তো বর রাগ করে আমাকে মারতে পারে, আমার তখন অনেক লাগবে। নদীর কথা শুনে আয়ান বলে ওঠে, আমি কি তোমার পচা বর নাকি যে তুমি রান্না না করলে আমি তোমাকে মারবো? মারতে হয় তো, তোমাকে আমি ওই সিরিয়াল দেখাবো, তখন বুঝতে পারবে। ওইসব সিরিয়াল দেখতে হবে না, তুমি একটা কাজ করতে পারো, তুমি প্লেটটা সোজা করে দাওগা যাও। নদী আয়ানের কথা শুনে চলে গেল। আয়ান রূপার দিকে তাকিয়ে বলে, নদীকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন? যেখানে নিয়ে যায় সেখানে। ওর কি কোনো উন্নত হচ্ছে? কিছুটা হচ্ছে, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। চলেন একসাথে খাই। তুমি যাও, আমার কাজ আছে। আয়ান আর কিছু না বলে চলে গেল। নদীর পাশে বসে আয়ান নদীকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। নদী মজা করে খেতে লাগলো, মাঝে মাঝে আয়ানের সাথে দুষ্টুমি করতে লাগলো। আয়ান নদীর দুষ্টুমি দেখে সবাই হাসতে লাগলো। রূপারও মুখে হাসির রেখা ফুটে উঠল। আয়ান নদীর খাওয়া শেষ হইলে আয়ান নদীর কপালে চুমু দিয়ে চলে গেল। হঠাৎ করে আয়ান ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে নদী আয়ানের সামনে বসে আছে। নদী আয়ানের দিকে পা তুলে দিয়ে বলল, মিস্টার আয়ান, নিজের ভাবনা জগৎ থেকে বের হন। এত কি ভাবেন? সরি ম্যাম, তাহলে আপনি মামলাটা তুলবেন না? না, তুলবো না, আপনি এখন আসতে পারেন। এটা কেমন ব্যবহার মানুষের সামনে? টি টেবিলের উপরে পা তুলে এভাবে কথা বলে? যা শাট আপ, তোমার থেকে আমাকে ভদ্রতা শিখতে হবে নাকি? আর ওদের সাথে এর থেকে ভালো ব্যবহার আমার আপাতত আসছে না। ম্যাম দেখেন, আমার ছেলে ভুল করেছে, কিন্তু বিশ্বাস করেন আমার ছেলে আপনার বোনকে সত্যি অনেক ভালোবাসে। আমার ছেলে অতটা খারাপ না। আয়ানের আব্বুর কথা শুনে নদী রেগে উঠে দাঁড়িয়ে বলে, ভালোবাসা মানে? লোভী ছেলে একটা, আমাদের সম্পত্তির লোভ সামলাতে না পেরে আমার বোনের পেছনে লেগেছে। এসব কি আমি জানি না? আর আপনার দেখি লোভ কম না? বের হয়ে যান এখান থেকে, না হইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। নদীর কথা শুনে আয়ান নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ঠাস করে থাপ্পড় মেরে দিল। সবাই দাঁড়িয়ে গেল। আয়ান বলে উঠল, বড়দের সম্মান করতে শিখেন। বড়লোক দেখে নিজেকে কি ভাবেন? অনেকক্ষণ ধরে এইসব সহ্য করছি, কিছু বলি নাই। আমার বাবা মাকে অপমান করলে আপনার জন্য ভালো হবে না। আয়ান এটা কি করলি? উনি তোর বড় হয়, তুই তার গায়ে হাত তুললি? তোকে আমরা এই শিক্ষা দিয়েছি বড়দের গায়ে হাত তুলতে? আব্বু, মাঝে মাঝে এমন বড়দের গায়ে হাত তুলতে হয়। আয়ানের কথা শুনে আয়ানের আব্বু রাগের লুক নিয়ে তাকালো। নদী রেগে আয়ানের গালে থাপ্পড় মেরে দিল। রূপা চমকে গেল। নদী আরেকটা মারতে যাবে, রূপা দৌড়ে গিয়ে হাত ধরে বলল, নদী আয়ানের গায়ে হাত দেওয়া তোর জন্য ঠিক না। ঠিক না মানে? আপু হাত ছাড়ো, আমি ওকে ওর জায়গাটা বুঝিয়ে দেব। ওই কার সঙ্গে পাঙ্গা নিয়েছে আমি ওকে বুঝিয়ে দেব। নদী, সব সময় সবাইকে শিক্ষা দেওয়া যায় না। কে কার কি হয় এটা কিন্তু তুমি ভালো করে জানোস না। এটা করিস না বোন আমার, প্লিজ মাথা ঠান্ডা কর। আমি ওদের বের করে দিচ্ছি, তুই যা। নদী রেগে চলে গেল। রূপা আয়ানের দিকে হাত জোর করে বলতে লাগলো, আয়ান, আমি তোমার কাছে কি বলে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। আমাকে তুমি ক্ষমা করে দিও। রূপা কান্না করতে করতে আয়ানের পায়ে ধরতে যাবে, সাথে সাথে আয়ান রূপার হাত ধরে বলে, আপু কি করছেন? এভাবে বলবেন না। আপনার জন্য আমি আজ সফল হতে পেরেছি, কিন্তু আপনার সাথে এই ব্যবহার করে আর আপনি চুপচাপ সহ্য করেন। আমি তো চিনতে পারছি না, দুইজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আয়ান, তোমাকে আমি সব পরে খুলে বলবো।
এখন তুমি তোমার বাবা মাকে নিয়ে যাও। আর রাফি তোমার ভাই। আমি আগে জানলে এমন কিছু করতে দিতাম না। তুমি আঙ্কেল আন্টিকে নিয়ে চলে যাও। আঙ্কেল আন্টি, নদীর ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, প্লিজ ক্ষমা করে দেন। না মা, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমরা কিছু মনে করি নাই। মেয়েটার মাথা একটু বেশি গরম হয়তো। জি আন্টি, ওই অল্পতে রেগে যায়। আপু, ভাইয়াকে বের করার ব্যবস্থা করেন। তারপর আপনার বোনকে আমি দেখে নিচ্ছি। আয়ান বাড়াবাড়ি করলে ওই তোমার ফ্যামিলিকে জেলে পাঠিয়ে দিবে। ওইটা নিয়ে ভাববেন না। মানুষের তো পরিবর্তন কিভাবে হতে পারে আমার মাথায় আসছে না। আয়ান, পরে কথা বলি, ওই আবার দেখলে আরও বিপদ। আব্বু আম্মু, তোমরা যাও তো, আমি আসছি পরে। কোথায় যাবি? পরে যাচ্ছি, তোমরা যাও। আয়ানের আব্বু আম্মু চলে গেল। রূপা কিছু বলার আগে আয়ান সিঁড়ি বয়ে যেতে লাগলো। সোজা নদীর রুমের সামনে চলে গেল। রূপা কিছু বলার আগে আয়ান নদীর রুমের ভিতরে ঢুকে পড়ল। আয়ানকে দেখে নদী রেগে গিয়ে বলল, তোর সাহস কি করে হয় আমার বেডরুমে আসার? বের হয়ে যা, না হইলে তোকে তো আমি। নদী আয়ানের সামনে এসে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান হাত ধরে ফেলল। আয়ান দুই হাত পেছনের দিকে নিয়ে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। নদী ছোটার চেষ্টা করতে লাগলো আর বলতে লাগলো, আমাকে ছাড় বলছি। আমার সাথে কিছু করলে কিন্তু আমি তো 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়াবো। নদী আরো কিছু বলবে তার আগেই আয়ান নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী ছোটার চেষ্টা করতে লাগলো। আয়ান আরো নিজের সাথে জড়িয়ে ধরলো। হঠাৎ করে নদীর বুকের ভিতরে অন্যরকম অনুভূতি হইতে লাগলো। নদী ভাবতে লাগলো, এমন কেন মনে হচ্ছে? এই ঠোঁটের ছোঁয়াটা অনেক চেনা। আমি আগেও এই ঠোঁটের ছোঁয়া পেয়েছিলাম। থাক, কি ভাবি, মানে ওকে তো আজ প্রথম দেখছি। নদী ভাবনার জগৎ থেকে বের হয়ে আয়ানের ঠোঁটে কামড় দিয়ে ধরলে আয়ান সাথে সাথে ছেড়ে দিয়ে মুখে হাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এত বড়লোক হয়েও রাক্ষসীদের মতো ব্যবহার। মানুষের মাংস খাওয়ার খুব শখ, তাই না? আহারে, আপনাকে কি মাংস খাওয়াই নাই? খাওয়ালে তো এভাবে আমার ঠোঁটের মাংস খেতে চাইতেন না। আয়ানের কথা শুনে রেগে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে। চুলের কাঁকড়া খুলে দিলে নদীর লম্বা ঘন চুলগুলো খুলে গেল। আয়ান শক্ত করে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলল, যতই পাওয়ার দেখাও, নারী পুরুষের শক্তির কাছে তুমি তুচ্ছ। কুত্তা ছাড় বলছি। আমি যদি একটা চিৎকার দেই তোর কি হাল হবে বুঝতে পারছোস? আমি তোমাকে চিৎকার করতে দিব না তো। চিল্লাবে তো কিস করে দিব। তুমি যত রাগ দেখাবে ততবার আমি তোমাকে আদর করতে আসব। তুমি রেগে যাবে তো আমি আদর করব। তুমি মিষ্টি হয়ে চলবে তো আমি তোমাকে সম্মান করব। ছাড় আমাকে, না হলে এমন জায়গায় মারবো না বেয়াদবি ছুটে যাবে। তোর ভাই থেকে তুই তো লুচ্চা বেশি। তুই জানোস আমি তোর সিনিয়র। তোর লজ্জা লাগে না সিনিয়র মেয়েকে এইভাবে কিস করতে? আয়ান নদীর কথা শুনে শয়তানি হাসি দিয়ে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে সামনের চুলগুলো এক আঙ্গুল দিয়ে সরিয়ে দিতে দিতে বলে, আপনাকে কিস করতে, আদর করতে একটু শরম লাগছে না? আপনি যে সুন্দর, আপনার কাছে অল্প বয়সের মেয়েরা হার মেনে যাবে। আয়ানের কথা শুনে নদী রেগে কিছু বলবে তার আগে আয়ানের ফোনে কল আসলো। আয়ান নদীকে ছেড়ে দিলে আয়ানের হাত থেকে হুট করে নদী কল রিসিভ করে বলল, কে? কে আপনি? যাকে কল করছেন তার বউ? কি? হ্যাঁ, আর এই নাম্বারে কল দিবেন না, দিলে খবর আছে। বাই। নদী কথাটা বলে কল কেটে দিল। আয়ান ভ্রুকুচকে তাকালে নদী দাঁতে দাঁত চেপে হেসে বলল, নে, আমার সাথে পাঙ্গা নিয়েছিলি না? তোর গার্লফ্রেন্ড বা যেই হোক তোকে তো আর কল দিবে না। তোর গার্লফ্রেন্ড হয়ে থাকলে ব্রেকআপ হয়ে যাবে। হয়ে যাবে কি হয়ে গেছে। নদী কথাগুলো বলে শীষ বাজাতে লাগলো। আয়ান নদীর হাত ধরে ঘুরে টান দিয়ে খাটের উপরে ফেলে দুই হাত চেপে ধরে হাসতে হাসতে বলল, বাহ বাহ, আপনি তো আমার মান আরও বাড়িয়ে দিলেন। আপনি তো আমার বউ, তাহলে আর একটু আদর করে নেই। কুত্তা ছাড় বলছি। ছাড়বো কেন? আমার বোনের কাছে তো বললে তুমি আমার বউ লাগো। তোর বোন মানে? হ্যাঁ, আমার বোন। আরে বাহ, তাহলে তো ভালো জায়গায় লাগছে। এখন বুঝবে মজা। তোমার বাবা মায়ের সাথে যে ব্যবহার করছি ওরা যদি জানে তোমাকে ত্যায্য পুত্র করবে। আমি তো মহা খুশি। করলে করবে, বড়লোক বউয়ের কাছে থাকবো। এই সর, না হইলে আমি চিৎকার দেব। আমি কিস করব। নদী রেগে কামড় মারতে যাবে আয়ান সাথে সাথে লাফ দিয়ে উঠে পড়ল। আয়ানের ফোন আবার বেজে উঠল। আয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নদী ছিল? হুম,
তুই এখানে কেন? তুই কি ভুলে গেছস রূপা তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল? তোকে কম কষ্ট দিয়েছে? আবার এখানে কেন? আপু তোমাকে এসে সব বলছি। আব্বু আম্মু পৌঁছে গেছে কি? এসেছে। আচ্ছা আমি আসছি। আয়ান কল কেটে দিল। নদীর দিকে তাকিয়ে হুট করে ঠোঁটে কিস করে বলল, যদি আমার বাসা থেকে বের করে দেয় তাহলে আমি সোজা তোমার এই সুন্দর রুমটা দখল করে ফেলবো। সাহস থাকলে আসিস, যা এখান থেকে। ওকে জান। বদমাইশ ছেলে, তোকে তো আমি। নদী মারতে যাবে, সাথে সাথে আয়ান কিস করে দিয়ে চলে গেল। আয়ান নিচে গেলে রূপা বলে ওঠে, আয়েন, তুমি কি করলে এতক্ষণ? নদী কিছু বলল না? আপনার কি মনে হয়? আপু, এই কুত্তাকে ধরো আর গায়ে ঢোকে ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে মারতে থাকো। নদী কি বলিস? বুঝতে পারছি তুমি আমাকে তোমার কাছ থেকে যেতে দিতে চাচ্ছ না। আয়ানকে মারতে যাবে। আয়ান সাথে সাথে দৌড়ে সিঁড়ি বয়ে উঠতে লাগলো। আয়ানের পিছন পিছন গার্ডরা যেতে লাগলো। আয়ান সোজা নদীর কাছে গিয়ে মাথার পিছনে ধরে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। বডিগার্ডরা এসে আয়ানকে নদী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান নদীকে শক্ত করে চেপে ধরে থাকলো। আয়ান নদীর কোমরে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। রূপা লজ্জায় থাকতে না পেরে অন্যদিকে ঘুরে বলে, গার্ড, তোমরা যাও। রূপার কথা শুনে বডিগার্ডের একজন বলে, ম্যামকে ছাড়ছে না, আর আপনি বলেন ছেড়ে দেব? তোমরা না গেলে ছাড়বে না, যাও তোমরা। নদী যেতে ইশারা করলে ওরা চলে গেলে আয়ান নদীকে ছেড়ে দিল। দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। রূপা বলে ওঠে, লজ্জা শরম কি মাখা খাইছো নাকি? আমার কি দোষ? আপনার বোন তো আমাকে বোঝালো তার কাছে যেতে। কুত্তা, তোকে আমি কখন বলছি? আর আপু তোমার সামনে এই বদমাইশ আমার সাথে এই সব করলো, আর তুমি চুপচাপ থাকলে? ও বুঝছি, এই লুচ্চা রাফিকে ভালোবেসেছো, এই জন্য আমার থেকে ওর রাফির ভাইয়ের প্রতি এত দরদ। আয়ান, চলে যাও। যাব না। আপনার বোন আমাকে এখানে থাকতে বলেছে, তাই আমি যাব না। কুত্তা, তোকে আমি কখন থাকতে বলছি? তোকেও জেলে পাঠানো দরকার, আর একটু হইলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আরে না জান, কি বলো? তোমাকে আমি মারতে পারি নাকি? আমি তো তোমার উপরে ক্রাশ খেয়েছি। তোমাকে বউ বানাবো তো তোমাকে কি মেরে ফেলা যায় বলো? তোকে তো আমি। আয়ান, প্লিজ যাও, ওকে আর রাগাও না তো। ওকে হবু ভাবি। আয়ান কথাটা বলে চলে গেল। আয়ান সোজা বাইক নিয়ে ওর বোনের বাসায় চলে গেল। আয়ান বাসার ভিতরে গেলে আতিয়া আয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। একটা রুমের ভিতরে নিয়ে গিয়ে খাটের উপরে বসিয়ে দিয়ে বলল, নদী তোর সাথে মানে কি? তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছস নাকি? আমি কিছু ভুলি নাই। আপু ভাইয়া রূপা আপুকে ভালোবাসে, আর রূপা আপু আমার কাছে ক্ষমা চাইছে। আর নদী আগের মতো নাই, ওই পরিবর্তন হয়ে গেছে। ওই আমাকে চেনে না আপু। কি বলিস? হ্যাঁ, ওই আমাকে চেনে না, আর ওর ব্যবহার এমন হয়েছে রূপা আপু না এখন ওই বাসার লিডার। ওই ওর কথাতেই সব হয়। ও, ওই নাকি আব্বু আম্মু তোর সাথে খারাপ ব্যবহার করছে? ওর সব কিছু একদম পরিবর্তন হয়ে গেছে। আগের নদী এখনকার নদীর সাথে কোনো মিল নেই আপু। ওই আগের সব স্মৃতি ভুলে গেছে। তো এখন কি করবি? আমি ওকে সোজা করে ছাড়বো। ওই বাসায় গিয়ে আমাকে থাকতে হবে। তোর উপরে যদি হামলা করে? আর ওই তো আমাকে বললো ওই নাকি তোর বউ। ওই ঝামেলা বাঁধানোর জন্য কথাগুলো বলছে, বাট ওই তো জানে না ওই সত্যি আমার বউ। যা ভালো লাগে কর। আব্বু আম্মু যদি জানে আমাদের দুজনকেই কি করবে? সব সত্যি বলবো, আর দেখা যাক রূপা আপু আর ভাইয়ার বিয়ে করানো যায় নাকি। যা ভালো লাগে তাই কর। আর যদি ওরা তোর কোনো ক্ষতি করে, আমি ওদেরকে ছাড়বো না। ঠিক আছে, যাই হোক, খেতে দাও, ক্ষুধা লাগছে। ফ্রেশ হয়নি। আতিয়া চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে খাটে বসে থাকলো। আতিয়া খাবার বেড়ে আয়ানকে ডাক দিলে আয়ান চলে গেল। আয়ান খাবার খেতে লাগলো। আয়ান খেয়ে বলে ওঠে, আব্বু আম্মু, আমি ভাইয়ার সাথে দেখা করতে গেলাম। আয়ান কথাগুলো বলে উঠে চলে গেল। আয়ান রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে বের হয়ে গেল। সোজা জেলখানায় গিয়ে রাফির সাথে দেখা করে। নদীদের বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকলে নদী বলে উঠে, কিরে, তুই এখানে কেন? আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আপু। আপনার জন্য যেহেতু দিয়েছে, তাই আপনার বাসায় থাকবো। আয়ান, প্লিজ যাও, ওকে আর রাগাও না তো। গতকাল আপু কল দিয়েছিল, উনি সোজা কল রিসিভ করে বলছে উনি আমার বউ। তাই আপু আমাকে বের করে দিয়েছে। যেহেতু উনি আমার বউ হয়, আজ থেকে আমিও তার সাথে থাকবো। রূপা কিছু বলার আগে নদী আয়ানের ব্যাগ পিছন থেকে ধরে বলে, তুই জেলে যাবি, একদম ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে।
ছাড়ো, না হইলে সবার সাথে কিন্তু। কি করবি? হ্যাঁ, বেশি বুঝিস না, বের হও। আয়ান নদীর কোনো কথা না শুনে ঘুরে উঠে নদীকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। নদী আয়ানের পিঠে মারতে লাগলো। আয়ান কোনো কিছু না বলে সিঁড়ি দিয়ে উঠে নদীকে নিয়ে রুমে চলে গেল। আয়ান নদীকে খাটের উপরে ফেলে দিয়ে বলে ওঠে, উফ, আগে তো পাতলা ছিলে, এত কি খাও, এত ওজন কেন? মানে আগে পাতলা ছিলাম মানে কি? তুই কি আমাকে আগে থেকে চেনস নাকি? না তো, আগে হয়তো পাতলা ছিলে, দেখে মনে হচ্ছে। দেখে তুই বুঝে গেলি গণক নাকি তুই? গণক কেন হব? আয়ান কথাটা বলে নদীর মাথার কাছের তোষক তুলে আলমারির চাবি নিয়ে আলমারি খুলতে লাগলো। নদী অবাক হয়ে গেল। আয়ান নদীর জামা কাপড় সাইডে রেখে নিজেরগুলো গুছিয়ে রাখতে লাগলো। নদী বলে ওঠে, আয়ান, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আর তুই আমার আলমারির চাবির খোঁজ কিভাবে পাইলি? সবাই তো ওইখানে রাখে, তাই ধারণা হইল, পেয়েও গেলাম। তোর শার্ট প্যান্ট বের কর, না হলে কিন্তু আমি পুড়িয়ে ফেলবো। সাহস থাকলে করে দেখাও। আয়ান গুছিয়ে রেখে আয়ান নদীর দিকে তাকিয়ে ওর কাছে গিয়ে সরিয়ে দিয়ে খাটের সাইডে বসে ড্রয়ার থেকে চকলেট বের করে খেতে লাগলো। নদী ভ্রুকুচকে বলল, এখানে চকলেট আছে, তুই কিভাবে জানলি? আর আমার চকলেট দে। নদী আয়ানের হাত থেকে টান দিয়ে নিতে যাবে, আয়ান সাথে সাথে নদীকে টান মেরে কোলে বসিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী আয়ানের বুকে খুশি মারতে লাগলো। আয়ান নদীকে কিস করতে করতে ভাবতে লাগলো, ফ্ল্যাশব্যাক। এই বর ওঠো না, এই বর ওঠো, আমার কিস খেতে মন চাচ্ছে, ওঠো না। আয়ান ঘুম ঘুম চোখে নদীর দিকে তাকিয়ে বলল, কিস খাবে মানে? তুমি যে রাতে আমাকে কিস করলে না, আমি ওটাই করব, তুমি ওঠো না। আমার বউ দেখি দিন দিন ফাজিল হচ্ছে, যাও, ওইটা করা যাবে না। তোমার বোন এসে গেলে বাস খাবো। বাস খাবে, আমিও খাবো। দূর, এই বাস ওই বাস না। আমি অত কিছু জানি না। জান, পরে আমার অনেক ঘুম পাচ্ছে। না না, আমার কিস লাগবে। নদী চলো, ঘুমাবে। আপু তুমি যাও, আমি পরে আসছি। এখন চল বলছি। আমি বরের সাথে থাকবো। তুমি ওর মাথা নষ্ট করছো, তাই না? তোমাকে কতবার বোঝাবো? আমার বউ আমার সাথে থাকবে, আপনার সমস্যা কোথায়? বারবার ঝামেলা করেন। লুচ্চানি বের করে দিব। বর, তুমি লুচ্চামি করো কিভাবে করো, আমাকে শিখিয়ে দাও না। নদীর কথা শুনে রূপা আয়ান দুজন ভেবাচেকা খেয়ে গেল। রূপা সুযোগ বুঝে চলে গেল। নদী আয়ানকে বারবার এক কথা বলতে লাগলো। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে সোজা রূপার রুমের দিকে যেতে লাগলো। রূপার দরজার সামনে নামিয়ে দিয়ে দরজা নক করতে লাগলো। রূপা দরজা খুললে আয়ান বলে ওঠে, জান, তোমার আপু শিখিয়ে দিবে। উনি তো জানে লুচ্চামি কিভাবে করতে হয়, উনি তো লুচ্চামির কথা বলল। আয়ান নদীকে নামিয়ে দিয়ে দৌড়ে রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ান নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে নিলে সাথে সাথে ভাবনার জগৎ থেকে বের হয়ে নদীকে ছেড়ে দিলে দেখে নদী কামড় দিয়ে ধরে আছে। আয়ান নদীর কোমরের ভিতরে হাত দিতেই নদী ছেড়ে দিয়ে হাতে মারতে লাগলো। আয়ান ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। আয়ান আয়নার দিকে তাকিয়ে বলে, রাক্ষসী মাইয়া, মাংস খাও নাই নাকি যে মানুষের ঠোঁটের মাংস খেতে চাও? এখন মানুষের সামনে যাস আর তোর কি লজ্জা শরম কম নাকি? তুই কোন হিসেবে পরনারীকে এইভাবে স্পর্শ করস? আমি কি তোর ঘরের বউ নাকি? এত রিল্যাক্স ভাবে কিভাবে আমাকে স্পর্শ করস? ঘরের বউ বানাতে আর কত সময় বা লাগবে? তুমি যত রাগ দেখাবে তত আমি তোমার কাছে যাব। আমি তো তোকে মারবো। মেয়ে মানুষের হাতের ছোঁয়া পেতে মজা আছে। আয়ানের কথা শুনে রেগে মারতে যাবে আয়ান বারান্দায় চলে গেল। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান ভাবতে লাগলো, যখন তুমি অবুঝ ছিলে তখন আমার জন্য পাগল ছিলে। আজও সেই দিনের চোখের পানি আমার চোখে ভাসে। রূপা আপু যখন আমাকে মেরে ঘাট ধাক্কা দিয়ে টাকা দিয়ে বের করে দিয়েছিল, তুমি এই বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলে। আমাকে হারানোর কষ্টটা তোমার মুখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। আজ তোমার বোনও বুঝে গেছে, সেই আমাকে ভুল বুঝেছিল। আমি তোমার ক্ষতি কখনোই করতে পারি না। এতদিন পর বুঝে কি হলো? তুমি আজ আমাকে চেনো না, তুমি আমাকে সহ্য করতে পারো না। আয়ানের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছতে লাগলো আর বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অনেকক্ষণ থাকার পর দেখে নদী গাড়িতে উঠে চলে যাচ্ছে। আয়ান পিছনে ঘুরে দরজা খুলে দেখে নদী রুমে নাই। আয়ান খাটের উপরে বসে নদীর ছবির ফ্রেম হাতে নিয়ে দেখতে লাগলো। চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান নদীর ছবি বুকে জড়িয়ে শুয়ে পড়লো পা ঝুলিয়ে। রূপা রুমে আসলে আয়ান বলল, আয়ান, আমাকে ক্ষমা করে দাও। তুমি থাকলেও নদী তোমাকে চিনতো না। ওর আগের কিচ্ছু মনে নাই। আব্বু আম্মু ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইখান থেকে ওর সব মনে আছে।
স্মৃতি হারানোর পর কিচ্ছু মনে নাই। ওই জানে এতদিন ওই হসপিটালে কোমায় ছিল। আমার ভাগ্যটা এত খারাপ কেন? আমি যখন ওর ভালোবাসা পাই ততক্ষণ আপনি বাধা হয়ে দাঁড়ালেন। আজ আবার যখন কাছে আসলাম আপনি আমাকে মেনে নিলেন, কিন্তু সেই আমাকে চেনে না। আমার উপরে এক আকাশ সমান রাগ, ঘৃণা। আমি তোমাকে চিনতে পারি নাই আয়ান। সেদিন নদী পড়ে গিয়ে ব্যথা পাওয়াতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। আমার বোনের চোখে পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না, তুমি তো জানো। বাদ দেন, অতীত ভেবে লাভ নাই। ভাইয়াকে কি ছাড়বেন না? নদী বের হয়েছে, চলো, এখনই সময়। রূপা রুমে আসলে আয়ানকে বলল। আয়ান ফ্রেমটা রেখে রূপার সাথে বের হয়ে গেল। দুজন বাইকে করে যাচ্ছিল। রূপা বলে ওঠে, আয়ান সত্যি আতিয়া তোমাকে বের করে দিয়েছে? আরে না আপু, কেন বের করে দিবে? আমি তো ভাবলাম আমার উপরে রেগে এমন করলো। না আপু, প্রথমে রেগে গেছিল, পরে আমি সব বুঝিয়ে বললে পরে বলে তোর যা ভালো লাগে তাই কর। ও, আতিয়ার কাছে ক্ষমা চাওয়া লাগছিল, ওর সাথে খারাপ ব্যবহার করে ফেলছিলাম। পরে চাইয়েন, আগে তো ভাইয়াকে বের করা যায় নাকি দেখা যাক। আচ্ছা, আপনি কি ভাইয়াকে লাভ করেন না? তোমার ভাই আমাকে একবার ধোকা দিয়েছিল। কি? তুমি আমাকে একবার অপমান করছিলে, মনে আছে? আমি বিয়ে করি নাই, স্বামী স্ত্রী ভালোবাসা কি বুঝবো? মন চাচ্ছিলে থাপ্পড় মেরে ঘুরিয়ে দিই। বেইমানের ভাই বেইমান হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তোমার ভাইয়ের সাথে 3 বছরের রিলেশন ছিল। আব্বু আম্মু মারা যাওয়ার পর অনেকটা ভেঙে পড়েছিলাম। তার উপরে নদী কাউকে চেনে না, ছোট বাচ্চাদের মতো হয়েছিল। আমি ওকে সময় দিতাম, অফিস সামলানো, চারিদিকে সামলাতে গিয়ে তোমার ভাইকেও নিজের সাধ্যমতো সময় দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু ওই আমাকে না বুঝে আমার সাথে ব্রেকআপ করে নেয়, অন্য মেয়ের সাথে রিলেশনে চলে গেছিল। হাই হাই, বলেন কি? ভাইয়া এমন করছে? তাহলে কয়েকদিন জেলে রাখা উচিত। নদী যে রাগী, 7 বছরের জেল করে দিব। ট্রু লাভ? মার দিব ফাজিল। রূপার কথা শুনে আয়ান হাসতে লাগলো। আয়ান রূপাকে নিয়ে থানায় চলে গেল। রূপা ওর আঙ্কেলের সাথে কথা বলে রাফিকে জেল থেকে বের করে নিয়ে আসলো। থানা থেকে 3 জন বের হইতেই রাফি রূপাকে জড়িয়ে ধরলো। আয়ান অন্যদিকে তাকিয়ে বলল, সমাজটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। থানার সামনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জড়িয়ে ধরে, ছি ছি, কত নিচে নেমে গেছে সমাজ। আয়ানের কথা শুনে রাফি রূপা ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকলে আয়ান বলল, কিছু বলবে? কি বললি তুই? আমাদের জন্য সমাজ নষ্ট হচ্ছে। আমি এইসব বলছি, ছি ছি, এটা আমি বলতে পারি নাকি? স্যাঁ। আয়ানের ব্যবহার দেখে রাফি কান ধরে বলল, বাসায় চল, স্যাঁ করবো। আমি বাসায় যাব না, ভাবিদের বাসায় থাকবো। কি ভাবিদের বাসায় মানে? ওনাদের বাসায় থাকবো। তুমি চাইলে ভাবিকে বিয়ে করে তার বাসায় থাকতে পারো। আমার যে শালিকা আমাকে মেরে ফ্যানের সাথে ঝুলিয়ে দিবে। তোমার শালিকাকে আমি দেখে নিব। তোমার গার্লফ্রেন্ডকে তুমি সামলাও। যাই হোক, বাইকে উঠবে নাকি না? আয়ানের কথা শুনে রাফি রূপা উঠে পড়ল। 3 জন কথা বলতে বলতে যেতে লাগলো। রাফিকে আতিয়ার বাসার সামনে নামিয়ে দিয়ে আয়ান রূপাকে নিয়ে চলে গেল। আয়ান রূপা বাসার ভিতরে ঢুকতেই দেখে নদী রেগে সোফার উপর বসে আছে। রূপা বলে উঠল, নদী, কখন আসলি? তুমি আমার বিরুদ্ধে গিয়ে তোমার জামাইকে ছাড়িয়ে নিয়ে এসেছো। নদী রেগে গ্লাস সোজা রূপার দিকে ছুঁড়ে মারলে আয়ান টান দিকে রূপাকে সরিয়ে দিল। আয়ান বলে ওঠে, নদী? চুপ, তুই আর একটা কথাও বলবি না। তুই সব নষ্টের মূল। তুই নিজেকে কি ভাবস? আমি তোকে শুধু থ্রেট দিয়েছি দেখে নিজেকে সব কিছু ভাবা শুরু করছস। আমাকে তুই চিনোস না। আমি তোর কি হাল করব দেখ। গার্ড! নদীর কথা শুনে গার্ডরা সবাই মারতে আসলো। আয়ান গার্ডদের সাথে ফাইট করতে গেলে নদী পিছন থেকে বাড়ি মারলো। আয়ান মাথায় হাত দিয়ে নদীর দিকে ঘুরে তাকালে রূপা বলে ওঠে, আয়ান? নদী রূপার হাত ধরে থাকলো। রূপা ছুটার চেষ্টা করতে লাগলো। গার্ডরা সবাই আয়ানকে মারতে লাগলো। নদী হাসতে লাগলো। আয়ান ফ্লোরে পড়ে গেলে রূপা চিৎকার দিয়ে বলে ওঠে, নদী, তুই ভুল করছিস। আয়ান যদি মারা যায় তুই নিজেই বিধবা হয়ে যাবি। ওদের মারতে না কর। আয়ানকে মারলে তুই যখন আয়ানকে চিনতে পারবি তখন নিজে নিজেকে শেষ করে দিবি। তুই আয়ানকে অনেক ভালোবাসো নদী। রূপার কথা শুনে নদী রূপার হাত ছেড়ে দিল। নদী কয়েক পা পিছিয়ে গেল। রূপা দৌড়ে নিয়ে গার্ডদের সরিয়ে দিয়ে আয়ানকে তুলে বলতে লাগলো, আয়ান, চোখ খুলো। আয়ান, এই আয়ান, চোখ খুলো না। তোমার কিছু হলে তোমার বাবা মা ভাই বোনকে আমি কি জবাব দিব? আতিয়া তো এমনিতে আমাকে ঘৃণ্য করে। তোমার কিছু হইলে আমি কাউকে মুখ দেখাতে পারবো না। প্লিজ চোখ খুলো। হঠাৎ করে নদীকে দেখাশোনা করার খালা বাসার ভিতরে ঢুকে আয়ানকে এভাবে দেখে দৌড়ে এসে আয়ানকে ডাকতে লাগলো, জামাই বাবা, কি হয়েছে? রূপা আয়ান বাবাকে মেরেছে? কে মারবে?
ওই যে দাঁড়িয়ে আছে, আয়ন মারলে তো ওনার খুব ভালো লাগবে। নদী, তুমি এটা করেছো? তুমি তো সব ভুলে গেছো। আর যদি কিছু মনে থাকতো না, তাহলে ওর গায়ে হাত দেওয়ার তো দূরে, ওকে মাথায় করে রাখতে। তুমি কাজটা মোটেও ঠিক করো নাই। এই তোমরা দাঁড়িয়ে আসো কেন? পানি নিয়ে আসো। কাজের বুয়ারা দৌড়ে পানি নিয়ে আসলে খালা আয়ানের মুখে পানি দিতে লাগলো। আয়ানের জ্ঞান ফিরলে আয়ান চোখ খুলে উঠে বসলে আয়ানের মাথা ব্যথায় ঝিমঝিম করতে লাগলো। আয়ানের মুখ দিয়ে রক্ত পড়ছে। খালা আয়ানকে বলল, জামাই বাবা, তুমি ঠিক আছো? আন্টি, আপনি কেমন আছেন? আপনাকে তো এতদিন দেখলাম না। আমি কয়েকদিনের ছুটিতে গিয়েছিলাম, তার ভিতরে এই অবস্থা। আয়ান উঠে দাঁড়িয়ে মাথার পিছনে ধরে নদীর দিকে রেখে বলে, মিস নদী, আমি আপনার বোনকে এখন থেকে নিয়ে যাব, আর আমার ভাইয়ের সাথে আজ বিয়ে দিব। যদি আপনার ক্ষমতা থাকে আমাকে আটকাতে আসেন। আয়ান রূপার হাত ধরে নিয়ে যেতে লাগলো। গার্ডগুলো থামাতে যাবে, আয়ান সাথে সাথে মেরে ফেলে দিল। নদী ইশারা করে ওদের যেতে দিতে বলল। রূপাকে নিয়ে আয়ান চলে গেল। খালা চলে যেতে নিলে নদী বলে ওঠে, খালা। খালা পিছনে ঘুরে তাকিয়ে বলে, নদী, তুমি মোটেও কাজটা ঠিক করো নাই। খালা, আয়ান আমার স্বামী কিভাবে হয়? আমি তো কোমায় ছিলাম। তুমি কোমায় ছিলে না, তুমি মানসিক রোগী ছিলে। তুমি বাচ্চাদের মতো ছিলে। কি বলছেন? আমাকে একটু খুলে বলবেন? আর আমি যদি বাচ্চাদের মতো থাকতাম তাহলে আয়ানের সাথে আমার বিয়ে কিভাবে হয়? জানতে চাও তুমি? হ্যাঁ। খালা নদীকে বলতে লাগলো। ফ্ল্যাশব্যাক। আয়ান ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে বসার ঘরে গিয়ে নদীর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। নদী হা হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান নদীর হাত ধরে মাথায় রেখে বলে, আপু, মাথায় হাত বুলিয়ে দাও না, মাথাটা অনেক ব্যথা করছে তো। আয়ানের কথা মতো নদী আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আর টিভি দেখতে লাগলো। আয়ান চোখ বন্ধ করে শুয়ে থাকতে লাগলো। হঠাৎ করে কার্টুনের শব্দে আয়ানের মেজাজ বিগড়ে যেতে লাগলো। আয়ান চোখ খুলে বিরক্ত হয়ে কিছু বলবে, তখন আয়ান চমকে উঠল। আয়ান লাফ দিয়ে উঠে পড়ল। আতিয়া ভ্রুকুচকে তাকিয়ে বলে, কিরে, তুই নদীর কোলে মাথা দিয়েছিলি কেন? নদী মানে এইটাকে? নদী, আপনি তো আপু, বলেন। কি, আপনাকে আপু কেন বলবো? আমি তো আমার বোনকে আপু বলছি। আপু, উনি আমাকে বকা দিচ্ছে তো, তুমি কিছু বলো না কেন? তুই ওকে ধমকে সুরে কথা বলিস না, কান্না করে দিবে। আর তোর বদ অভ্যাস গেল না। যা, ফ্রেশ হয়ে আয়। এখন থেকে আর এই কাজ করবি না। নদী আমাদের বাসায় প্রতিদিন আসে। কে এটা সেটা তো বলো, আগে তো দেখি নাই। ও আমার বেস্ট ফ্রেন্ডের ছোট বোন। ওই আগে আসে নাই, তাই তুই চেনস নাই। ও সরি আপু, আমি বুঝতে পারি নাই। আমি আপুকে ভেবে কোলে মাথা দিয়েছিলাম। আমার নাম তো নদী, আমি আপনার আপু না তো, আমাকে আপু কেন বলেন? ওকে নদী বলে ডাকি, আপু বলিস না। এই আবার বাচ্চাদের মতো করে ন্যাকামি করে কথা বলে কেন? চুপ, তুই এখান থেকে যা তো। ওকে জ্বালাস না, ওকে কার্টুন দেখতে দে। আমি আবার কি জানলাম? তুই যাবি? যাচ্ছি। আয়ান উঠে রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নদীর পাশে বসলে আতিয়া খাবার দিয়ে গেল। আয়ান খাবার খেতে লাগলো আর রিমোট দিয়ে খেলনার চ্যানেল দিনে নদী বাচ্চাদের মতো মুখ করে বলে, আপনি আমার কার্টুন সরিয়ে দিলেন কেন? আমি বাচ্চাদের কার্টুন দেখি না। আর আপনি বড় মানুষ হয়ে কার্টুন কেন দেখেন? আমি বড় হয়ে গেছি। আয়ান নদীর কথা শুনে ব্রুকুচকে তাকিয়ে থাকলো। আয়ান বলে ওঠে, তো আপনি ছোট নাকি? তাহলে কি আমাকে এইসব দেখতে হবে? জানি না। আমি তো বড় হয়ে গেছি, তাহলে আমি আপুর মতো আপনাকে খাওয়াই দেই। আপনি তো খেতে পারছেন না। নদী কথাগুলো বলে আয়ানের হাত থেকে খাবারের প্লেট নিয়ে আয়ানকে খাওয়াই দিতে লাগলো। আয়ান ব্রুকুচকে তাকিয়ে থাকতে লাগলো। আতিয়া এসে বলে, নদী কি করছো? আমি তো বড় মেয়ে, তাই ওনাকে খাওয়াই দিচ্ছি। আমার আপু আমাকে যেভাবে খাইয়ে দেয়। তোমাকে যে বলেছি তুমি বড় হয়ে গেছো। উনি বলল, তোকে থাপ্পড় মেরে ঘুরিয়ে দেব। নিজের হাত দিয়ে খা। ওর পেছনে কেন লাগছিস? ওর মতো থাকতে দে ওকে। আরে উনি কি পাগল নাকি? আমি তো পাগল না, আমি তো নদী। আপু দেখো, উনি বারবার আমার নাম ভুলে যায়। আয়ান ভেবাচেকা খেয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান বিরক্ত হয়ে নদীর হাত থেকে প্লেট নিয়ে টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে খেতে লাগলো। নদী এগিয়ে আসলে আয়ান বলে ওঠে, আবার পাগলটা আসছে। থাপ্পড় মারবো। ওকে পাগল কেন বলো? নদী, তুমি বসে কার্টুন দেখো। আমার আর একটু কাজ আছে, তারপর তোমার সাথে সময় কাটাবো। ওকে। নদী হাত ধুয়ে চলে গেল। আতিয়া বলে ওঠে, এমন কোনো কথা বলিস না ওই কান্না করুক, পরে থামানো সম্ভব হবে না। এত বড় মাইয়া এমন কেন করে? লন্ডন থেকে ফিরতে ওদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে ওর আব্বু আম্মু মারা যায়।
আর নদীর মাথায় আঘাত পেয়ে এমন হয়ে গেছে। ওই যা বলে ওর কথা মতো তাল মিলিয়ে চলবি। ওর সাথে বাতরামো করলে তোর খবর আছে। আহারে, এত সুন্দর মেয়ে এমন হয়ে গেছে। চুপ কর, শুনে ফেলবে। ওর বাসা কোথায়? ওর বাসায় যেতে 6 মিনিট লাগে। ওর বোন অফিস শেষে ওকে নিয়ে যাবে। তুই ওর পেছনে যেন লাগোস না। ওকে। আয়ান খাবার খেয়ে রুমে চলে গেল। আয়ান রেডি হয়ে বসার ঘরে গেলে নদী বলে ওঠে, আপনি কোথায় যাচ্ছেন? কলেজে যাচ্ছি। আমাকে তুমি বলে ডাকতে পারেন। আচ্ছা, আমিও যাব তোমার সাথে। আমার সাথে কিভাবে যাবেন? আপনি তো আমাদের কলেজে কেউ না। কি পরিচয় নিয়ে যাব বলেন? আপনি থাকেন কলেজ থেকে এসে। আপু, আমি ঘুরতে যাব। ওকে। আয়ানকে নদী টাটা দিলে আয়ানও টাটা দিয়ে চলে গেল। আয়ান কলেজে গেলে ক্লাসরুমে নদীর চেহারাটা ভেসে উঠতে লাগলো। আয়ান মাথা ঝাঁকিয়ে বলে, দেখ, ওই মায়াটার চেহারা কেন চোখের সামনে ভাসছে। যাই বলি, মেয়েটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। আয়ান কথাগুলো ভাবতে লাগলো। ক্লাসে স্যার আসলে আয়ান মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। 1টার দিকে ছুটি হয়ে গেলে আয়ান সোজা বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকলে দেখে নদী চলে যাচ্ছে। আয়ান কিছু বলল না। নদী বলে ওঠে, আগামীকাল কথা হবে, টাটা। নদী চলে গেল। আয়ান ভেতরে ঢুকে বলল, ওইটা কে আপু? আমার বান্ধবী রূপ ওর বোন। তুই রুমে গিয়ে গোসল করে খেতে আয়। আচ্ছা। আয়ান রুমে চলে গেল। আতিয়া আয়ানের জন্য খাবার বাড়তে লাগলো। আয়ান গোসল করে খেতে গেলে দেখে ওর দুলাভাই বসে আছে। আয়ানকে দেখে বলে ওঠে, কি শালা বাবু, ছুটি কেমন কাটলো? অনেক ভালো। আয়ানের কথা শুনে বলে ওঠে, ক্লাসে মনোযোগ দিয়ে পড়ো, ভালো করে পড়ো। ইন্টারেও A+ তুলতে হবে কিন্তু। ইনশাল্লাহ, দোয়া করেন। দুজন কথা বলতে লাগলো। আতিয়া দুজনকে খাবার দিলে দুজন মিলে খেতে লাগলো আর গল্প করতে লাগলো। আয়ান খাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। আয়ান কলেজে নতুন ফ্রেন্ড হয়েছে, সবার সাথে আড্ডা দিতে চলে গেল। সন্ধ্যার দিকে সবার সাথে খেলা শেষ করে বাসার দিকে রওনা দিতে লাগলো। হঠাৎ করে পাশে গেট দিয়ে নদী বের হয়ে বলে, হাই বন্ধু। নদীর কথা শুনে আয়ান তাকাতেই অবাক হয়ে বলে, আপনি এখানে? এটা আমাদের বাসার, ভেতরে আসো। না, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চকলেট খাবো, তাই আমি দোকানে যাচ্ছি। আপনাকে যাওয়া লাগবে না, আমাকে দেন, আমি নিয়ে আসছি। আচ্ছা। নদী আয়ানের কাছে টাকা দিলে আয়ান চলে গেল। আয়ান সামনে দোকান থেকে চকলেট কিনে নিয়ে আসলো। নদীর হাতে দিলে নদী খুশি হয়ে বলল, ধন্যবাদ বন্ধু। ওয়েলকাম, থাকেন, আমি যাই। তুমিও চকলেট নাও। না, আমি এসব খাই না। আয়ান কথাগুলো বলে চলে গেল। নদী আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়ান বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে চা বানিয়ে রুমে নিয়ে গিয়ে পড়তে লাগলো আর চা খেতে লাগলো। 8টার দিকে পড়া শেষ করে বারান্দায় বসে ভাবতে লাগলো, ওই মেয়েটার মুখ কেন বারবার চোখের সামনে আসছে? আমি কি প্রথম দেখায় প্রেমে পড়লাম নাকি? না, এইসব মোটেও ঠিক না। ভালোভাবে পড়াশোনা করতে হবে। আর ওই মেয়েটা তো আমার বড় হবে মনে হয়। আয়ানের কথাগুলো ভাবতে লাগলো। ওর আম্মু কল দিলে কল রিসিভ করে কথা বলতে লাগলো। আতিয়া ডাকলে আয়ান চলে গেল। সবার সাথে খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ান উঠে ফ্রেশ হয়ে বসার ঘরে গেলে দেখে নদী একজনকে রেখে চলে গেল। নদী আয়ানকে দেখে বলে, বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আতিয়া নদীর দিকে ভ্রু কুঁচকে তাকালো। আতিয়া দরজা লাগিয়ে দিয়ে বলে, আয়ান, আজকে তো কলেজের ছুটি, তুই পড়তে বসে যা। আচ্ছা আপু, নুডলস রান্না করে দিবা? ঠিক আছে, তুই যা, পড়তে বস। নদী, তুমিও খাবে? ওকে। আতিয়া চলে গেলে আয়ান চলে যেতে নিলে নদী আয়ানের হাত ধরে বলে, আমার একা বসে থাকতে ভালো লাগে না, তুমিও এখানে বসে থাকো। আপু কাজ শেষ হইলে তুমি যাও। আমাকে তো পড়তে বসতে হবে, না হইলে আপু বকা দিব। তুমি এখানে পড়ো, আমি ডিস্টার্ব করব না তো, আমি চুপচাপ থাকবো। ওকে, থাকেন, আমি খাতা বই নিয়ে আসি। ওকে। আয়ানের হাত ছাড়লে আয়ান বই খাতা কলম নিয়ে এসে নদীর পাশে বসলো। টি টেবিলের উপরে বই খাতা রেখে দিল। আয়ান নদীর দিকে রিমোট এগিয়ে দিলে নদী বলে, আমি কি টিভি দেখবো? দেখতে পারেন। নদী খুশি হয়ে দেখতে লাগলো। আয়ান নিজের মতো অঙ্ক করতে লাগলো। নদী মাঝে মাঝে আয়ানের দিকে তাকাতে লাগলো। আয়ান একটা অঙ্ক বুঝতে না পারলে বসে থাকতে লাগলো। নদী বলে উঠে, কি হলো? এইটা বুঝতে পারছি না, আপু থেকে বুঝে নিতে হবে। নদী গভীর মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আতিয়া আসলে দুজনকে নুডলস দিলে আয়ান বলে উঠে, আপু এইটা বুঝতে পারছি না। আতিয়া আয়ানের পাশে বসে বুঝিয়ে দিতে লাগলো। নদী খেতে লাগলো আর বাচ্চাদের মতো একবার আয়ানদের দিকে তাকায়।
আবার টিভির দিকে তাকিয়ে থাকে। বোঝানো হয়ে গেলে আতিয়া চলে গেল। আয়ান নদীর দিকে তাকালে ফিক করে হেসে দিলে নদী না বুঝে আয়ানের সাথে হাসতে লাগলো। আয়ান ব্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি কেন হাসছেন? আপনার পুরো মুখে তো নুডলস লেগে আছে। কোথায়? আয়ান হাত দিয়ে সরিয়ে দিতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী ব্রুকুচকে তাকালে আয়ান মুখে ফু দিলে নদী ফিক করে হেসে দিল। আয়ান বলে ওঠে, আপনি হাসলে তো সুন্দর লাগে। আমি তো কিউট, আমার আপু বলে। ঠিক বলে। আচ্ছা, আমারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমিও খাই। আয়ান খেতে লাগলো। নদীও খেতে লাগলো। আয়ান খাচ্ছিল আর অঙ্ক করছিল। খাওয়া শেষ করে আয়ান বলে উঠল, আপু আর পড়বো না। আচ্ছা। আয়ান বই খাতা রেখে টিভি দেখতে লাগলো। আয়ান নদীর সাথে কার্টুন দেখতে দেখতে দুজনে হাসতে লাগলো। দুজন অনেকটাই ভালো বন্ধুত্ব হয়ে গেল। নদী আয়ানের বাহু ধরে কাঁধে মাথা দিয়ে বলে, বন্ধু পানি খাবো, তুমি খাবে? ওয়েট করেন, আমি নিয়ে আসছি। আয়ান উঠে রান্নাঘরে গিয়ে পানি নিয়ে আসলো। নদী পানি খেয়ে নিল। আয়ান গ্লাস রেখে দিলে নদী বলে, আমি আর দেখবো না, অন্য কিছু করি। লুডো খেলবেন? হুম। আয়ান ফোনে লুডো চালু করে দিল। দুজন মিলে খেলতে লাগলো। নদী হাঁটতে গেলে আয়ানের সাথে মারামারি দিতে লাগলো। নদী আয়ানের চুল ধরে মারতে যাবে, সোজা আয়ানের উপরে পড়ে গেল। আয়ান হাসতে হাসতে বলতে লাগলো, মারামারি করে জিতা যাবে না। তুমি ইচ্ছে করে আমাকে খাইয়ে দিয়েছো। আরে আমি ইচ্ছা করে কিভাবে খাবো? তুমি আমাকে খাইছিলে যেভাবে, আমিও সেইভাবেই তো খাইলাম। না, তুমি ইচ্ছে করে খাইছো। নদী আয়ানের সাথে কথাগুলো বলতে লাগলো। নদীকে ভুলভাল বুঝিয়ে তুলে আয়ান দৌড়ে রুমে চলে গিয়ে দরজা লাগিয়ে দিল। নদী দৌড়ে আয়ানের দরজায় নক করতে লাগলো। আয়ান বলে ওঠে, তুমি আমার দোষ কেন দিচ্ছ? তুমি পারো নাই, হারকে মেনে নিতে শিখো। প্রিয়, নাটক কম করো। আয়ানের কথা শুনে নদী বলে ওঠে, আমি তোমার প্রিয়। ইয়া না না, তুমি যেমন ভাবছো তেমন না। আমি কথায় কথায় বলেছি। না, তুমি তো আমাকে প্রিয় বললে। বলছি তো, বাট ওই রকম ভাবে না তো। আয়ান, নদী খেতে আসো। আপু ডাকে। মারবে না বলো? মারবো না। আয়ান দরজা খুলতেই নদী হাত তুলতে যাবে, সাথে সাথে আয়ান ঘুরে দৌড়ে চলে গেল। নদীও আয়ানের পিছন পিছন যেতে লাগলো। দুজন টেবিলের সামনে বসলে নদী মন খারাপ করে থাকে। আতিয়া বলে, কি হয়েছে নদী? আয়ান কিছু করেছে? বকা দিয়েছে নাকি? না। তাহলে কি হলো? মন খারাপ কেন তাহলে? আপু লুডো খেলতে গিয়ে উনি হেরে গেছে, আমার দোষ দেয়। তুমি বলো, ফোনে কি বাটপারি করা সম্ভব? না। উনি বিশ্বাস করেন না। আজ থেকে তুই হারবি, বুঝতে পারছস? ঠিক আছে। আতিয়া নদীকে কাতুকুতু দিলে নদী হেসে দিল। তিনজন একসাথে খেতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ান বের হয়ে গেল। নদী আতিয়ার সাথে থাকতে লাগলো। এভাবে চলতে চলতে আয়ানের ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষার লাস্ট দিনে আয়ান কলেজ থেকে বের হইতেই দেখে নদী, রূপা, আতিয়া দাঁড়িয়ে আছে। আয়ান ওদের কাছে যেতেই নদী আয়ানকে জড়িয়ে ধরলে আয়ান লজ্জা পেয়ে গেল। আয়ান বলে উঠল, এই কি করছো, ছাড়ো। তুমি আমার বর হবে? কি বলো এসব? আপুরা মেরে মাটিতে মিশিয়ে দিবে। না না, আপু আর আমাকে মারবে না, তোমাকেও না। আসসালামু আলাইকুম আপু। আয়ান নদীকে সরিয়ে দিয়ে এগিয়ে গেলে রূপা বলে ওঠে, ওয়ালাইকুম আসসালাম, গাড়িতে উঠো। আপু আপনি নদীকে আর ঘর বন্দি করে রাখেন না। আমি গ্রামে চলে যাব আর ওনার সাথে মিশবো না, তাও আপনি ওকে ঘরবন্দি করে রাখেন না। কথা না বলে গাড়িতে উঠো। আয়ান, নদী, আতিয়া গাড়িতে উঠে পড়ল। নদী আয়ানের হাত বারবার জড়িয়ে ধরতে লাগলো। আয়ান বারবার সরিয়ে দিতে লাগলো। নদী কান্না করতে লাগলো। আয়ান বলল, এই কান্না কেন করো? হাত ধরতে দে। ধরো। নদী খুশি হয়ে আয়ানের শার্টের সাথে চোখের পানি মুছতে লাগলো। মুছে আয়ানকে বলতে লাগলো, জানো আপু না আমাকে অনেক বকা দিয়েছে। আমি এই কয়দিন কিছু খাইনি। তুমি তো একবার আমাকে বাঁচাতেও আসলে না। তোমার উপরে অনেক রাগ হয়েছিল। আমি মরে গেলে তুমি খুশি হতে, তাই না? নদী কি বলো, চুপ করো। চুপ করবো না। তুমি আমাকে বাঁচাতে কেন আসো নাই? আমার পরীক্ষা ছিল আর তোমার বাসায় যাওয়ার মতো কোনো রাস্তা আছে নাকি? বডিগার্ডরা ঢুকতে দেয় নাই। ও পচা বডিগার্ডগুলো। আয়ান, তুমি আমাকে বিয়ে করবে, তাই না? আপুকে আমি রাজি করিয়েছি, আপু রাজি হয়ে গেছে। সত্যি আপু? আয়ান খুশি হয়ে গেল। আতিয়া বলে ওঠে, বিয়ে করানো হবে, কিন্তু আব্বু আম্মু কেউ যেন না জানে। সময় হলে সবাইকে জানানো লাগবে। এখন যদি জানে তাহলে আমাদের দুজনের কপালে দুঃখ আছে। আব্বু আম্মুকে রেখে বিয়ে করলে তো কষ্ট পাবে। আমি জানি, বাট পরে একটাই প্ল্যান করা যাবে। আর বিয়েটা পেছানো সম্ভব না। নদী পাগলামি করতেছে। না খেয়ে দেখ কি অবস্থা হয়েছে, নিজের হাতেও ক্ষত করছে চাকু দিয়ে। আয়ান নদীর হাতের দিকে তাকিয়ে চমকেও গেল।
আয়ান নদীর হাত ধরে বুকের সাথে জড়িয়ে ধরল। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নদী আয়ানের চোখের পানি মুছে দিতে দিতে বলে, তুমি কান্না কেন করো? তুমি এসব কি করছো? হাতের এভাবে কেউ ফ্যাসায়? আপু যে মানছিল না, আমিও তোমাকে সিনেমার মতো বিয়ে করতে চাই। নায়িকা যেভাবে নায়ককে বিয়ে করছে, আমিও তোমাকে বিয়ে করব। আমি না তোমাকে আই লাভ ইউ কইলাম, তুমিও কইছিলে, তাহলে তো আমাদের বিয়ে করা উচিত। নদীর কথা শুনে রূপা আতিয়া ভ্রুকুচকে তাকালো। আয়ান লজ্জায় অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলো। আতিয়া আয়ানের মাথায় থাপ্পড় মেরে বলে, কুত্তা একটা। একজনের একজনকে ভালো লাগতেই পারে, এখানে খারাপের কি হলো? তবে ওর সাথে প্রেম করতে বলেছিলাম। আতিয়া নাটক করিস না, তুই ইচ্ছে করে সব করছস। রূপা বারবার মিথ্যা অপবাদ দেবে না। আমার বইই গেছে তোর বোনের সাথে আমার ছোট ভাইকে লাগিয়ে দিব। তোর বোন যখন ক্লাস 5-এ পড়ে তখন আমার ভাই হয়। 5 বছরের বড়, ওর সাথে ওর কিভাবে যায়? তারপরও তো ফাঁসিয়ে দিয়েছিস। আমাকে এসব শিখাতে আসিস না। প্লিজ চুপ করবেন না আপু, এখানে কিছু জানতো না। আর আমি নিজেও জানি না কখন ওনার প্রেমে পড়ে গেছি। আর যত যাই করেন, আমি নদীকে এমনিতে বিয়ে করতাম। আপনাদের না জানিয়ে আমি ভালোবাসি আমার গার্লফ্রেন্ডকে কিভাবে আমার কাছে নিয়ে আসতে হবে তা আমি ভালো করেই জানি। চুপ কর। আতিয়া আরেকটা থাপ্পড় মারলো। 4 জন বাসে চলে গেল। কাজী সাহেব আসলে দুজনকে বিয়ে পড়িয়ে দিল। আয়ান নদীর হাত বুকের সাথে জড়িয়ে ধরে থাকলো। নদী বলতে লাগলো, তুমি তো এখন আমার বর হও, তাই না? তুমিও আমার বন্ধু না, বড় হয়ে গেছো। তুমি আমার বউ হয়ে গেছো। তোমাকে আর আমার থেকে কেউ দূরে রাখতে পারবে না। আমরা এখন একসাথে থাকতে পারবো। ইয়াহু! নদী অনেক খুশি হয়ে আয়ানকে জড়িয়ে ধরলো। খালা ভাবনার জগৎ থেকে বের হয়ে বাকি সবকিছু খুলে বলতে লাগলো। নদীর চোখ বয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী বলে ওঠে, আমি পাগল জেনেও আমাকে ভালোবাসলো কিভাবে? আবার আমাকে বিয়ে করে এত কিছু সহ্য করছে। হ্যাঁ, জামাই বাবা তোমাকে কাছে পাওয়ার জন্য কত কাণ্ড করত। মাঝে মাঝে আমার অনেক হাসি পেত। ছোট ছেলেটার মাথায় এত দুষ্টু বুদ্ধি ছিল। মাঝে মাঝে আমাকে পটিয়ে তোমার সাথে দেখা করে তুমি তো বাচ্চাদের মতো পুতুল খেলতে, পুতুলকে বাবু বানাতে, ওই চুপচাপ তোমার কথা মতো খেলতো। তোমার হাসি মুখ দেখতে ওই অনেক পছন্দ করত। যখন তুমি কোনো গেম হেরে যেতে তখন কান্না করে দিতে। তোমাকে সান্ত্বনা দিয়ে আবার সেই গেম খেলে ইচ্ছে করে হেরে যেত। রূপা আসার সময় হইলে তোমাকে ভুলভাল বুঝিয়ে চলে যেত তোমার রুমে। আমার যখন স্মৃতি ফিরে আসলো তখন ওই কোথায় ছিল? একদিন তোমার সাথে দুষ্টুমি করছিল। হঠাৎ করে তুমি পা পিছলে সিঁড়িতে পড়ে যাও। অনেক ব্যথা পাওয়াতে রূপা দেখে আয়ানকে ভুল বুঝে আয়ানকে মারে। সে তোমাকে এই মেরে ফেলার চেষ্টা করেছে। তুমি মরে গেলে তো তোমার সম্পত্তি তোমার স্বামী সন্তানরা পাবে। আর এই সব আয়ান জানতো। রূপা ভেবে নেয় ইচ্ছে করে আয়ান ফেলে দিয়েছে। তুমি কান্না করে রূপাকে অনেক বুঝাও, বাট রূপা কারো কথা না শুনে আতিককে কল দিয়ে নিয়ে আসে। দুজনকে যা না তাই বলে 10 লাখ টাকা দিয়ে সারা জীবনের মতো তোমার লাইফ থেকে সরিয়ে দেয়। আয়ান যেতে চাইছিল না। আতিক অপমানে কসম দিয়ে ওকে এখান থেকে নিয়ে যায়। সেই যে চলে গিয়েছিল, আজ আবার জামাই বাবাকে এখানে দেখলাম। খালার থেকে সব শুনে নদী নিজের উপরে ঘৃণা হতে লাগলো। নদী দৌড়ে রুমে চলে গেল। উপর হয়ে খাটের উপরে শুয়ে কান্না করতে লাগলো। আমি কিভাবে আমার স্বামীকে ভুলে যেতে পারলাম? আমি কিভাবে আমার এই হাত দিয়ে তাকে আঘাত করলাম? আর যে আপু আমাকে এত কেয়ার করে আজ সুস্থ করে তুলেছে, আমি তার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে গেছি। তাকে আমি গুরুত্ব দিলাম না। আমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলাম? আমি তো এমন ছিলাম না। আমি কিভাবে এসব করলাম? উপর হয়ে খাটের উপরে শুয়ে কান্না করতে করতে বলতে লাগলো। নদী খাটের উপরে হাত দিয়ে খুশি দিতে লাগলো। এদিকে আয়ানকে দেখে আয়ানের আব্বু, আম্মু, আতিয়া, রাফি, দুলাভাই অবাক হয়ে গেল। আয়ানের কাছে আয়ানের আম্মু দৌড়ে এসে বলে, আয়ান বাবা, তোকে কি মারছে এভাবে? আয়ান, তুই তো সুস্থ গেলি, কি করলো তোর এমন অবস্থা? আয়ান, কথা বলছিস না কেন? কে করেছে এমন তোর? সবাই নানা ধরনের প্রশ্ন করতে লাগলো। রূপা মাথা নিচের দিকে তাকিয়ে থাকলো। আয়ান কিছু বলার আগে আতিয়া বলে ওঠে, তুই তাহলে আমার ভাইকে আবার সেম ভাবে পারলি? বা বোন, আমার ভাই জীবনে বড় ভুল করেছিল তোর বোনকে ভালোবেসে। আর যদি আমার ভাই তোর বোনকে ভালোবেসে বিয়ে না করতো তাহলে এমন কি হতো না? আমারই ভুল। ছোট মানুষ কাউকে পছন্দ করতে পারে, তার সাথে বিয়ে দিতে হবে এর কোনো মানেই নেই। মানে কি আতিয়া? আয়ান কাকে বিয়ে করেছে?
আর রূপার বোনকে ভালোবাসে মানে? আব্বু আম্মু আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের না জানিয়ে এই অহংকারী মেয়ের বোনের সাথে বিয়ে দিয়েছিলাম। আতিয়ার কথা শুনে আতিয়ার আব্বু রেগে সজোরে থাপ্পড় মারল। আতিয়াকে সাথে সাথে আয়ান ধরে ফেলল। আয়ান বলে উঠে, আব্বু আপুর কোনো দোষ নাই। আমি আপুকে ব্ল্যাকমেল করেছিলাম, যার জন্য আপু বাধ্য হয়েছিল। আমি নদীকে অনেক ভালোবাসতাম, নদীও আমাকে ভালোবাসতো। রূপা আপু আতিয়া আপু আমাদের সম্পর্কে মেনে নেয় না। আমরা দুইজন ব্ল্যাকমেল করে ওদের রাজি করিয়ে বিয়ে করেছিলাম। আতিয়া আয়ানের দিকে অসহায়ভাবে তাকালো। আয়ানের আব্বু আয়ানকেও থাপ্পড় মেরে কলার ধরে বলে, বাহ, তুই তো দেখি আগে থেকেই খুব চালাক। এই জন্য তো বলি, ছুটি হইলেও কেন বাড়িতে আসোস না? কিসের এত ব্যস্ত থাকোস পড়াশোনায়? এখানে যে প্রেম নিয়ে ব্যস্ত তা আমরা বুঝবো কিভাবে? ভাজা মাছ উল্টে খেতে পারে না, সেই ছেলে এমন কাজ করবে, এইটাই তো কল্পনার বাহিরে ছিল আমাদের। সি, যাই হোক, খুব ভালো কাজ করছোস। আমাদের না জানিয়ে আর কি কি করছো বল শুনি। আব্বু আম্মু, আমি জানি তোমাদের আঘাত করেছি। আমি বুঝতে পারছিলাম তখন কি করব, তাই আমি বিয়ে করে নদীকে নিজের করে রাখতে চাইছিলাম। কিন্তু আব্বু আম্মু, নদী আমাকে চেনে না। বাহ, আবার কোন নাটক শুরু করছেন আপনারা শুনি। আব্বু আমার পুরো কথা শুনলে বুঝতে পারবে। আয়ান ওর আব্বু আম্মুকে সব প্রথম থেকে খুলে বলল। ওর আব্বু আম্মু রাফি সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান বলে ওঠে, আজ ওর সব কিছু মনে আছে আব্বু, শুধু ভুলে গেছে আমাদের সাথে কাটানোর সময়গুলো। আয়ান নামে ওই শত্রু হিসেবে মনের ভিতরে যে গেঁথে রেখেছে আব্বু। আয়ান কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। হাঁটু গেড়ে ফ্লোরে বসে থেকে কান্না করতে লাগলো। আয়ানের এমনভাবে কান্না করতে দেখে সবার চোখে পানি চলে আসলো। আয়ানের আব্বু আম্মু আয়ানকে তুলে বলে, যা হওয়ার হয়ে গেছে, নিজে শক্ত কর। আর নদীকে আগের সব কিছু মনে করানোর চেষ্টা করতে হবে। ওর স্মৃতি ফিরেছে, এখন আগের কথা কিভাবে মনে করবে আব্বু? ওই তো আর অসুস্থ না যে চিকিৎসা করালে সুস্থ হয়ে যাবে। নদীকে বোঝাতে হবে। ওই বুঝবে না আব্বু, ওই আমাকে ঘৃণা করে আব্বু। আয়ানকে সবাই সান্ত্বনা দিতে লাগলো। রাফি আয়ানকে নিয়ে চলে যেতে চাইলে আয়ান বলে, আব্বু আম্মু ভাইয়া আর রূপা আপুর বিয়েটা করিয়ে দিবে প্লিজ। আমি ওকে বলে এসেছি আমি বিয়ে করিয়ে ছাড়বো। ওই কত দূর যেতে পারে আমিও দেখব। এইটা কেমন কথা নদী? তোকে চেনে না তাই তোকে এভাবে মেরেছে, তোকে শত্রু ভাবে। তুই সব জেনেও নদীর উপরে কেন প্রতিশোধ নিবি? এইটাই খুব খারাপ। ওর অনেক অহংকার, যেটা আমি ভেঙে দিব। আচ্ছা, একটু শান্ত মাথায় ভাব। আতিয়া, রূপাকে নিয়ে যা। রূপাকে নিয়ে আতিয়া চলে গেল। আয়ানকে নিয়ে রাফি রুমে চলে গেল। আয়ান ওয়াশরুমে চলে গেল, গোসল করে বারান্দায় চলে গেল। আয়ান বারান্দায় বসে থাকলো। 10টার দিকে আতিয়া আয়ানকে খাইতে ডাকলো। আয়ান বলে ওঠে, আপু খাবো না, ক্ষুধা নাই। আতিয়া আয়ানের পাশে খাবারের প্লেট নিয়ে বসলো। আয়ানের দিকে তাকিয়ে বলল, দেখো ভাই, নদী তোকে চিনতে পারে নাই তাই এমন করেছে, বাট আগে নদী তো তোকে ভালোবাসতো। আমার বিশ্বাস নদী তোমাকে নতুন করে ভালোবাসবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা পবিত্র, আল্লাহ চাইলে তোর প্রতি নদীর ভালোবাসা সৃষ্টি করে দিবে। তুই নামাজ পড়ে আল্লাহর কাছে মন থেকে দোয়া কর, আমার বিশ্বাস সব ঠিক হয়ে দিবেন। নে হা কর ভাই, আমার মন খারাপ করে থাকিস না। আয়ানকে বুঝিয়ে খাওয়াই দিতে লাগলো। আয়ান কয়েক লোকমা খেয়ে বলে ওঠে, আপু আর খেতে পারবো না, ভালো লাগছে না। আতিয়া চলে গেল। আয়ান কিছুক্ষণ বসে থেকে খাটে উপর হয়ে শুয়ে পড়ল। ঘুমিয়ে গেলে সকালে ঘুম ভাঙলে আয়ান সারা শরীরে ব্যথায় জ্বর চলে এসেছে। আয়ান ওঠার চেষ্টা করে উঠতে পারল না, মাথা ব্যথায় শুয়ে পড়ল। রাফি আয়ানের রুমে আসলে আয়ানকে বলল, আয়ান উঠে, কত বাজে খেয়াল আছে তোর? রাফি আয়ানের শরীরে হাত দিয়ে ধাক্কা দিতেই চমকে গেল। রাফি আয়ানকে সোজা করে শুয়ে দিয়ে বলল, এই আয়ান, তোর তো সারা শরীর জ্বরে পড়ে যাচ্ছে। ভাইয়া ভালো লাগছে না, তুমি যাও তো, আমাকে একা থাকতে দাও। আয়ান কথাগুলো বলে বালিশে মুখ গুজে থাকলো। রাফি বসার ঘরে গিয়ে বলল, আম্মু, আয়ানের শরীরে অনেক জ্বর, আমার মনে হয় ওকে হসপিটালে ভর্তি করা উচিত। রাফির কথা শুনে সবাই আয়ানের রুমে চলে গেল। রুমে গিয়ে আয়ানের কাছে গেলে দেখে আয়ান অজ্ঞান হয়ে গেছে। সবাই আয়ানকে ধরে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। আয়ানের আম্মু আতিয়া কান্না করতে লাগলো। রূপা আয়ানকে ডাকতে লাগলো আর কান্না করে বলতে লাগলো, আয়ান, এই আয়ান চোখ খুলো না। রূপার সবাই কান্না করতে লাগলো। হসপিটালে গিয়ে আয়ানকে ভর্তি করে দিল। রূপা আয়ানের আম্মুকে সান্ত্বনা দিতে লাগলো। নদী রূপাকে কল দিতে লাগলো। রূপা বারবার কল কেটে দিতে লাগলো। আয়ানের আম্মু রেগে ফোনটা নিয়ে কল রিসিভ করে বলল, আমার ছেলে তোমার কি ক্ষতি করছিল?
তোমাকে ভালোবাসা কি সবথেকে অন্যায় ছিল তার, যে তুমি তার বদলে এই প্রতিদান দিলে? আন্টি আপু কোথায়? এখানে আছি, আমার প্রশ্নের উত্তর দাও। কেন আমার ছেলের সাথে এমন করলে? আন্টি আপনারা কোথায় আছেন? হসপিটালে আছি, 13 নাম্বার রুমে আসো। আমার ছেলেকে একেবারে মেরে ফেলার জন্য। আয়ানের আম্মা আর কিছু বলতে যাবে তখনই রূপা ফোনটা নিয়ে বলে, আর কল দিস না, তো শখ কি মেটে নাই? নদী কিছু বলার আগেই রূপা কল কেটে দিল। নদী 1 মিনিটও দেরি না করে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। নদী হসপিটালে চলে এসে সোজা আয়ানের কেবিনের সামনে চলে আসলো। নদীকে দেখে হাতিয়া বলে, কি দেখতে এসেছো? আয়ান মারা গেছে নাকি? আপু আয়ান ঠিক আছে? তুই এখানে কেন এসেছিস? আপু আয়ান কোথায়? নদী কথাগুলো বলে পিছনে ঘুরে ক্যাবিনের ভিতরে ঢুকতেই দেখে আয়ান শুয়ে আছে। আয়ানের পাশে গিয়ে হাতে হাত রাখতেই নদী চমকে গেল। নদী আয়ানের হাত ধরে বলতে লাগলো, আয়ান তুমি আগে কেন বলো নাই তুমি আমার হাজবেন্ড? তাহলে তো আমি তোমাকে মারতাম না। আয়ান তুমি একবার তো আমাকে বলতে পারতে। আয়ান আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমার সাথে অন্যায় করে ফেলেছি। আয়ান আমাকে লাস্টবারের মতো ক্ষমা করে দাও। আয়ান চোখ খোলো না, আমাকে লাস্টবারের মতো একটা সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। আমাকে প্লিজ লাস্টবারের মতো একটা সুযোগ দাও। নদী কান্না করতে করতে আয়ানের হাতের উপরে মাথা দিয়ে কাঁদতে লাগলো। সবাই নদীকে কিছু বলতে গিয়েও কিছু বলল না। নদী কান্না করতে করতে বলল, আয়ান প্লিজ চোখ খোলো না। উফ কেন যে আমার আগের কথা মনে পড়ে না। একবার যদি মনে পড়তো তাহলে তোমাকে এইভাবে এখানে থাকতে হতো না। আয়ান চোখ খোলো না, আমাকে তুমি শাস্তি দাও, তাও আমার সাথে একবার কথা বলো। নদী কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। আয়ানের জ্ঞান ফিরলে নদীর কণ্ঠ শুনে চোখ খুলে দেখে নদী কান্না করছে। আয়ান রাগে নদীকে সরিয়ে দিল। আয়ান নদীর দিকে তাকিয়ে বলে, আয়ান তোমার জ্ঞান ফিরেছে? এখানে নাটক কেন করছেন? আয়ান তোমার যা মন চায় আমাকে তাই বলো। এখান থেকে যান তো। আমি যাব না। আয়ান যাবেন এখান থেকে? মেজাজ গরম করেন না। আয়ান নদীর থেকে হাত এক ঝটকায় সরিয়ে দিল। নদী আয়ানের পা ধরে ক্ষমা চেতে লাগলো। আয়ানের আব্বু আম্মু সবাই আয়ানকে ক্ষমা করে দিতে বলতে লাগলো। আয়ান বলে ওঠে, সবাই প্লিজ এখান থেকে যাও, আমার ভালো লাগছে না। আয়ান কথাগুলো বলে মুখ ঘুরিয়ে নিল। নার্স আসলে সবাইকে বের করে দিল। নার্স দেখে সেলাইন দিয়ে চলে গেল। 3 দিন পর আয়ান রিলিজ হয়ে গেল। আয়ানকে নিতে নদী রাফি এসেছে। আয়ান নদীর সাথে কথা না বলে রাফির সাথে চলে যেতে লাগলো। নদী ওদের পিছন পিছন যেতে লাগলো। রাফি বলে ওঠে, আয়ান সামনে বসিক। আয়ান সামনে বসলে রাফি পিছনে গিয়ে বসলো। নদী ড্রাইভিং করতে লাগলো। আয়ান বাইরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদীদের বাসার ভিতরে গিয়ে থামালে আয়ান বলে ওঠে, কি ব্যাপার, এখানে থামানো হলো কেন? এখানে সবাই। ও নামেক। 3 জন নেমে পড়লো। 3 জন বাসার ভিতরে গেলে দেখে অনেক মানুষজন বসে আছে। রূপা আয়ানকে দেখে বলল, আয়ান এই দিকে আসো। রূপা আয়ানকে ধরে সবার সামনে গিয়ে বলল, দাদিমা, এইটা নদীর হাজব্যান্ড আয়ান। আর আয়ান? রূপা এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ান সবাইকে সালাম দিল। সালাম দিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। আয়ানের আব্বু আম্মু নদীর দাদিমা নানুর সাথে কথাবার্তা বলতে লাগলো। নদী বলে ওঠে, রুমে চলো। নদী কথাগুলো বলে আয়ানের হাত ধরলে আয়ান এতগুলো মানুষের সামনে নদীকে কিছু বলল না। সিঁড়ি বয়ে উপরে চলে গেলে সবার আড়ালে গেলে আয়ান নদীর হাত সরিয়ে দিতে লাগলো। আয়ান নদীর রুমে গিয়ে খাটের উপরে বসলো। নদী আয়ানের পাশে বসলে আয়ান কিছু না বলে নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী আয়ানের বাহু জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে মুখ বানিয়ে বলল, বর সরি, আর এমন ভুল হবে না। তুমি তো আমার বর হও, তুমি আমার সাথে কথা না বললে আমার তো কষ্ট হয়, তাই না? নদীর কথা বলার ভঙ্গি দেখে আয়ান বলে ওঠে, নদী, তোমার কি আবার আগের মতো অবস্থা হলো নাকি? কেন বর, আমার কি হওয়ার কথা ছিল? তুমি এভাবে কথা কেন বলছো? তুমি তো ঠিক হয়ে গেছো। আমি অসুস্থ ছিলাম আগে। এখন তো সুস্থ হয়ে গেছেন, এখন আবার এমন ঢং কেন করেন? তার মানে আমি অসুস্থ ছিলাম আগে, তুমি আমাকে পাগল বলছো? আরে আজব, আমি কখন পাগল বললাম? এই তো তুমি বললে আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ। তাহলে এতে তো বোঝাই যায় আমি আগে পাগল ছিলাম, এখন সুস্থ হয়ে গেছি। নদীর কথা বলার ধরন দেখে বলে ওঠে, ও আগের মতো সাজার ভান করলেন। যত ঢং করেন, আমার স্ত্রীর মতো আপনি হতে পারবেন না। আপনার মতো আমার স্ত্রী ছিল না, সেই একটা নিষ্পাপ পেয়েছিল, নম্র ভদ্র। আপনার মতো অহংকার রাগ নিয়ে সে থাকতো না। আপনার মন তো পাথর দিয়ে গড়া, আমার স্ত্রীর মন ছিল তুলার মতো নরম মিষ্টি। আগে সে স্ত্রী হওয়ার সুযোগ কি আর দিবে না?
একবার তো এই অহংকারী মেয়েকে ভালো হওয়ার সুযোগ দিতে পারো। সুযোগ দিয়ে কি লাভ? অহংকার তো আর যাবে না। অবুঝ নদী আর এখন হইল চালাকের গুরু। তাকে সুযোগ দিয়ে নিজের জীবন আর নষ্ট করতে চাই না। আমি এখন মৃত। যেদিন আমার স্ত্রীকে ছেড়ে চলে যেতে হয়েছে সেই দিন আমি মারা গেছি। আমার কোনো কিছু নিয়ে আর মাথা ব্যথা নাই। আয়ানের কথা শুনে নদী মুখে হাত দিয়ে বলে, আয়ন প্লিজ এইসব কথা বলো না। দেখো আমার আগের কথা কিছুই মনে নেই। খালা আমাকে সব কিছু বলেছে। আমি তো জানতাম না তুমি আমার হাজবেন্ড। আর আমি জানতামও না আমি আগে কি করেছি। আমি এটা জানি আমি হয়তো কোমায় ছিলাম, তাই আমার কিছু মনে নাই। কেউ আমাকে কখনো কিছু বলে নাই তোমার ব্যাপারে। সেখানে তুমি বলো আমি কিভাবে বুঝবো তুমি আমার হাজবেন্ড? হ্যাঁ এটা সত্যি, তোমার স্পর্শগুলো আমার কাছে চেনা লাগতো, কিন্তু আমি মনে করতে পারতাম না। আমি শুধু ভাবতাম আমাদের তো প্রথম দেখা হলো, আমার মনে ভুল হয়তো। নদীর কথায় আয়ান কিছু না বলে খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে পড়ল। নদী আয়ানের বুকের উপরে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অসহায়ভাবে তাকিয়ে বলতে লাগলো, এই বর আমাকে ক্ষমা করে দাও না। আমি আর তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমাকে একবার সুযোগ দাও না জান পাখি। অফিসে আশিক নামে ছেলেটাকে? আয়ানের কথা শুনে নদী চমকে গেল। নদী উঠে বসলো। আয়ান মাথার নিচে হাত দিয়ে বলল, 2 মাসের রিলেশন চলছে। আমি ওকে ভালোবাসি না, ওই আমার পেছনে পড়ে আছে। আমার এইসব প্রেম ভালোবাসা ভালো লাগতো না। খালি মনে হয় বিশ্বাস ভেঙে দিবে, কেমন যেন মনের ভেতরে একটা ভয় করত। ওই আমাকে খুব জ্বালাতন করত। তাই উপায় না পেয়ে টুকটাক কথা বলি, কারণ বিয়ে তো একদিন করা লাগবেই। যদি ওই ভালো হয় তাহলে বিয়েটা করে নেব। নদীর কথা শুনে আয়ান ব্রুকুচকে তাকিয়ে বলল, তাই নাকি? তাহলে এখানে কি করছেন? যান যান বিয়ে করে নেন। উনি তো অনেক ভালো ছেলে। যান। আর আমি তো জানতাম না আমার হাজব্যান্ড আছে। আমি জানলে কি ওর সাথে কথা বলতাম? আর তোমার ফোনটা দাও, তাহলে বুঝতে পারবে আমাদের মাঝে কেমন সম্পর্ক। নদী আয়ানের ফোনটা পকেট থেকে নিয়ে আয়ানের মুখের সামনে ধরে। ফোনের লক খুলে ডাটা চালু করতেই মেয়েদের মেসেজ দেখে নদীর চোখ কপালে উঠে গেল। আয়ান তাড়াতাড়ি করে ফোন নিতে যাবে, নদীর সাথে সাথে টান মেরে নিয়ে বলে, ওরা কারারে? আমি না থাকায় আমার জায়গাগুলো কাকে দিছস? তুই আমার বর্তমানে কত মেয়ের সাথে প্রেম করছস। ওরে বাবা, এইটা তো লেখছে জান। তোমার একটা হটপিক দাও না কুত্তা, তোর হটপিক বের করছি। এইসব কি বলো দেখি? কে বলছে? ওয়েট, আবার আরেকজন তোকে এইসব কি ছবি পাঠিয়েছে? ছি ছি, তুই এত নোংরা। বউ থাকা শর্তে তুই এইসব করস? মেয়ে মানুষ দেখলে তোর মাথা ঠিক থাকে না। আমার থেকে ওরা বেশি সুন্দর নাকি? নদী, ভুল বুঝতেছো, আমার কাছে দাও। কি ভুল বুঝছি কুত্তা? এগুলো কি? ছি ছি, কতটা নোংরা। আমি না হয় তোকে ভুলে গেছি, তারপরেও তো কোনো ছেলের পিক দিলাম না, কোনো ছেলের সাথে রিলেশনে গেলাম না। তুই কিভাবে করলি এটা? আরে ধ্যাত, সিঙ্গেল থাকতে কার ভালো লাগে? 5 বছর ধরে সিঙ্গেল। এতদিন কি সিঙ্গেল থাকতে ভালো লাগে? মানসিক শান্তি বলেও তো কথা আছে। কি তাই বলে এমন নোংরা SMS করছিস কুত্তা বিড়াল? আমিও ছেলেদের সাথে এইসব SMS করব, ওয়েট কর। আয়ান টান দিয়ে নদীর হাত থেকে ফোনটা নিয়ে নিল। নদী আয়নের থেকে ফোন নেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান নদীকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, ওয়েট করো, তোমাকে কিছু দেখাই, তারপর তুমি আমার উপরে রাগ করো। কিসের বোঝানো? আমি নিজের চোখে তো দেখেছি তুই মেয়েদের সাথে কি ধরনের চ্যাট করছিস। ওয়েট, হোয়াটসঅ্যাপ দেখো তো কোনো মেয়ে আছে নাকি। নদী দেখতে যাবে তখনই নদীর কাজিনরা এসে হালকা করে কাশি দিল। দুজনে তাড়াতাড়ি করে উঠে পড়ল, নিজেদের ঠিক করে নিল। নদী বলে উঠল, কিছু বলবি? যা ভাবছস সেই সব কিছুই না। নদীর কথা শুনে ওর কাজিনরা বলে, আমরা যা দেখার দেখে নিয়েছি, রোমান্স বাদ দিয়ে নিচে চলো। বিয়ে হলে একেবারে রোমান্স করতে পারবে। এখন নিচে চলো, সবাই ডাকছে। আয়ান নদী প্রকুচকে তাকাতেই ওর কাজিনরা আসতে বলে চলে গেল। আয়ান নদী ওদের পিছন পিছন নিচে চলে গেল। আয়ান নদীকে একসাথে বসতে বললে নদীর নানু বলে, দেখো আমরা সিদ্ধান্ত নিয়েছি, রূপার সাথে তোমার বিয়েটা আবার নতুন করে দিব। 2 বোনকে একসাথে বিয়ে দেব। তোমার কোনো আপত্তি আছে কি? না নানু, আপনারা যারা ভালো মনে করেন তাই করেন, আর এখানে কোনো আপত্তি নেই। নদীর কথা শুনে সবাই খুশি হয়ে গেল। আয়ান নদী সবার কথা শুনতে লাগলো। কথা বলে শেষ হইলে আয়ানের আম্মু বলে, তাহলে আয়ান, আতিয়া, রাফি, চল 3 দিন পর রিসেপশনে দেখা হবে সবার সাথে। আয়ানরা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। নদী রুমে গিয়ে ভাবতে লাগলো, ওই এত নিচে নেমে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব ওর কাছে গিয়ে টাইট দিতে হবে, না হইলে আরো বার বেড়ে যাবে। একবার শুধু কাছে পাই মেয়েদের সাথে নোংরামি করা বের করব। কুত্তা বিড়াল মনে চাচ্ছে থাপ্পড় মেরে ঘুরিয়ে দেই।
নদী কথাগুলো ভাবতে ভাবতে সারাদিন পার হয়ে গেল। রাতে সবার সাথে আড্ডা দিয়ে ঘুমিয়ে গেল। সকালে ভোরে ঘুম ভাঙলে নদী উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। নদী নামাজ পড়া শেষ করে কিছুক্ষণ ফাইল দেখে অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে গেল। এদিকে আয়ান ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে নদী অফিস ছুটি হওয়াতে বাসার দিকে আসছিল। হঠাৎ করে ট্রাফিকে আটকে গেল। নদীর সামনে দিয়ে হুট করে একটা ছেলে এসে পড়ল। ছেলেটাকে কেউ একজন ধরে মারতে লাগলো। নদী ভালো করে খেয়াল করে দেখে আয়ান। নদী গাড়ি থেকে নেমে কিছু বলবে তার আগে আয়ান ছেলেটাকে মারতে মারতে গাড়িতে উঠে চলে গেল। নদী বাসায় চলে গেল। 3 দিন পর। ভাইয়া কিরে এত বেশি খুশি কেন? ভালোবাসার মানুষ কি পেতে যাচ্ছি, খুশি হব না? আহারে বেচারা নাদান বাচ্চা, বিয়ে করো বুঝবে মজা। মানে কিছু না, আমি রেডি, তোমার হইলো? প্রায় হয়ে গেছে। দুজন বরবেশে নিচে চলে গেল। দুজন ওরা আম্মুর থেকে বিদায় নিয়ে সবার সাথে বের হয়ে গেল। বিয়ে বাড়ির গেটের সামনে নেমে পড়ল। নদীর কাজিনরা সবাই গেট ধরে আছে। আয়ানের রাফির কাজিন বন্ধুরা মজা করতে লাগলো। গেটে টাকা দিয়ে সবাই মিলে ভিতরে চলে গেল। আয়ান রাফিকে বসিয়ে দিল। নদীর কাজিনরা এসে মজা করতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান বলে ওঠে, ভাইয়া আমি একটু বের হব, তুমি একটু ম্যানেজ করে নাও। মাথা খারাপ নাকি? এখন কোথায় যাবি? চুপচাপ বসে থাক। ভাইয়া 10 মিনিট লাগবে। কি করবি জানাবি তো নাকি? আয়ান আর কিছু না বলে সোজা বাসার পিছনের গেট দিয়ে বের হয়ে গেল। আয়ান কয়েকজনের সাথে কথা বলতে লাগলো। আয়ান বলতে লাগলো, আপনারা খুঁজতে থাকেন, আমি পেয়ে গেলে আপনাদের জানাবো। আয়ান কথাগুলো বলে চলে গেল। আয়ান সবার সাথে বসে থাকলো। নদী রূপাকে ওদের দুজনের পাশে বসিয়ে দিল। নদী আয়ানের হাতের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান হাতের ইশারায় কাউকে কিছু বোঝাতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, আয়ান কি বোঝাচ্ছে এসব? কিছুক্ষণ পর কাজী এসে ওদের বিয়ে পড়ানো শুরু করলো। বিয়ে পড়ানো শেষ হলে সবাই মিলে নাচ গানে মেতে উঠলো। রাত 11টার দিকে বিদায় পালা চলে আসলো। আয়ানের চোখ অন্যদিকে থাকলো। নদীর দাদিমা নানু আয়ানের হাতে নদীকে তুলে দিল। আয়ান ওনাদের সাথে কথা বলে সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে পড়লো। আয়ান নদীকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে বলে, জান কান্না করছো কেন? তুই অন্য মেয়েদের দিকে তাকিয়েছিলি কেন? তুই আমাকে বিয়ে করার সত্ত্বেও কেন অন্য মেয়েদের দিকে তাকিয়ে থাকলি? ভাইয়া তোমার বউকে সামলাও, আমাদের কথা কানে না নেওয়া ভালো। উফ জান, তুমি ওদের দিকে নজর দাও, আমার দিকে দাও না। রাফি রূপাকে বাহুর সাথে জড়িয়ে নিল। আয়ান হুট করে নদীকে ছেড়ে দিয়ে আয়ান পাঞ্জাবি খুলতে লাগলো। সবাই অবাক হয়ে বলে ওঠে, আয়ান এসব কি করছো? কি রে, মাথা খারাপ হয়ে গেল নাকি? চুপ করো দুইজন। আয়ান পিছন থেকে শার্ট পরে নিল, লুঙ্গি পরে প্যান্ট চেঞ্জ করে ফেললো। ড্রাইভারকে বলল, আমি শীর্ষ বাজালে গাড়ি থামিয়ে সোজা চলে যাবেন। আয়ানের কথা শুনে ড্রাইভার বলে ওঠে, ওকে স্যার। আর ব্যাগটা স্যার? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আয়ান ব্যাগ নিয়ে পিস্তল বের করে গুলি চেক করতে লাগলো। পিছনে রেখে সবকিছু পরে নিল। সবাই ভয়ে ঠোক গিলতে লাগলো। হঠাৎ করে বাইকে করে এক ছেলে এসেছে। কাছে টোকা দিলে আয়ান কিছু দূরে গিয়ে শীষ দিলে গাড়ি আস্তে করলে আয়ান লাফ দিয়ে বাইকে উঠে পড়ে। দরজা লাগিয়ে দিল। গাড়ি স্পিডে চালিয়ে চলে গেল। নদী রাফি রূপা চোখ বড় বড় করে ফেললো। এদিকে আয়ান ওদের টিমের মানুষজনদের অনুসরণ করে যেতে লাগলো। টিম নিয়ে গাড়ি থামিয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। পিস্তল নিয়ে আস্তে আস্তে গিয়ে দেখে কয়েকটা মেয়েকে বেঁধে রেখে দিয়েছে। মেয়েগুলোর উপরে অত্যাচার করছে কয়েকজন। আয়ানরা সোজা সবার পায়ে গুলি করতে লাগলো। ওদের লিডার পাল্টা গুলি ছুড়লে আয়ান সোজা লাফ দিয়ে ঘুরে উঠে লাথি দিয়ে পিস্তল ফেলে দিয়ে ধরে ফেললো। টিমের সবাই ধরতে লাগলো। সবগুলোকে ধরে নিয়ে যেতে লাগলো। মেয়েগুলোকে ছাড়িয়ে নিয়ে যেতে লাগলো। জঙ্গল থেকে বের হলে একজন বলে ওঠে, দুঃখিত স্যার, এই সময় আপনাকে এখানে ডেকে নিয়ে আসার জন্য। বিয়ের জন্য শুভকামনা রইল, আর ছুটি শান্তিতে কাটান। এই স্যারকে বাসায় দিয়ে আসেন। ওকে আর কোনো দরকার হইলে জানাবেন, আর অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিয়েন। আয়ানের কথা শুনে বলে। সবাই চলে গেল। আয়ান বাইকে উঠে পড়লে রাকিব বলে ওঠে, এইভাবে এসেছিস, ভাবি যে তোর কি হাল করবে। বাসর রেখে ডিউটি পালন করা বের করবে। ভাই ধরতে পারছি, বেঁচে গেলাম। আরামে সময় কাটাতে পারবো, না হইলে এই কেস নিয়ে পড়ে থাকতে হইতো। আর তোর ভাবি ওই ছেলে করা সব SMS করা দেখে ফেলছে। ওই তো আমাকে নোংরা ভেবে বসে আছে। আমি আগেই বলছিলাম ফোনে রাখার দরকার নাই, আমার কথা তো শুনোস নাই। এখন বাসর করা বাদ দিয়ে বউকে বোঝাতে হবে। ছুটি তো তুই পাচ্ছি, বিয়েটা করে ফেল। করে ফেলবো, আর বিজনেসের ভিতরে যাব। গোয়েন্দা বিভাগে কাজ গার্লফ্রেন্ড করতে দিবে না। আহারে বলিস না, নিজে বুঝবি মজা। ভাবিকে তো সত্যিটা জানাইতেই হবে। বাসায় চলে যাওয়ার দরকার নেই, আজকে রাতটা থেকে যা।
না, বাসায় যাব, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। ওকে যা। আয়ানকে রাকিব নামিয়ে দিয়ে চলে গেল। আয়ান বাসার পিছনের গেট দিয়ে ভিতরে গিয়ে সোজা বারান্দার সামনে পাইপ বয়ে উপরে উঠে পড়ল। বারান্দায় গিয়ে নামলে শব্দ হইলে নদী চমকে উঠল। আয়ান আস্তে আস্তে ভিতরে ঢুকতেই নদী লাঠি দিয়ে মারতে যাবে, তখন আয়ান ধরে বলে, জান আমি। কুত্তা, চোরের মতো বাসের ভেতরে ঢুকলি কেন? আর তুই কোথায় গেছিলি? ওভাবে যে বাইকে উঠে গেলি, যদি পড়ে যাইতি তাহলে কি হতো? কিছু হয়তো না জান, তোমাকে না অসম্ভব সুন্দর লাগছে। তোর কাছে পিস্তল কিভাবে আসলো? তোকে পিস্তলের লাইসেন্স কে দিয়েছে? তোমাকে সব বলি, বুঝতে পারবে। আগে এখানে বসো। আয়ান নদীকে কোলে নিয়ে খাটে বসে থেকে পিঠের সাথে নাক ডুবিয়ে দিল। নদী মারতে মারতে বলল, ছাড় লুচ্চা। আমি লুচ্চামি কি করছি? হ্যাঁ, ফোনটা চালু করো। আয়ানের ফোন নদীকে দিলে নদী লক খুললে আয়ান সিক্রেট গ্যালারিতে গিয়ে ওদের কিছু ছবি দেখিয়ে বলল, এটা কিসের পোশাক আমার শরীরে? গোয়েন্দা বিভাগের। আমি ওইটার কাজ করি। আর তুমি যে আইডি দেখলে ওইটা আমি হ্যাক করেছি। আমি SMS করতাম না। যেই ছেলে আইডি হ্যাক করছি ওই মেয়েদের টার্গেট করতো। ওদের টিম আছে, ওরা মেয়েদের ফাঁসিয়ে পাচার করে দেয়। ওদের ধরার জন্য ওইটা রাখা হয়েছিল। আজকে ওদের লিডারকে আমাদের বিয়েতে এসেছিল। আমি জানি না তোমাদের কি হয়, বাট ওদের ধরার জন্য আমাকে ওইভাবে যেতে হয়েছে। তুমি গোয়েন্দা বিভাগে কাজ করো, এইসব কাজ করা লাগবে না। ওইসব ছেড়ে আমার সাথে অফিস সামলাবে। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। আমার এসব কাজ একদমই পছন্দ না। আমি ছেড়ে দিব এখন না, আর কিছু কেস হাতে আছে, ওগুলো শেষ করে। কিন্তু তুই তো ওই মেয়েদের শরীর দেখছস, তাই না? আরে কি বলো, একদম না। কুত্তা, লুচ্চা হয়ে গেছিস তুই। জান সত্যি দেখি নাই। চলো না জান, তোমাকে একটু দেখি। যা ভাগ, কিছু করতে দিব না। তুই যে কত কি করছস আমার সব বোঝা হয়ে গেছে। বাসর ঘরে কেউ স্বামীকে তুই বলে? আমি বলি। এই ওয়েট, তুমি রুমে এসেছো কখন? 1 ঘন্টা হয়েছে। ভাইয়ার ভাবিকে জ্বালিয়ে আসি। ওয়েট। আয়ান যেতে নিবে তখন নদী পিছন থেকে কলার ধরে বলে, এই ফালতু কোথায় যাচ্ছ? মাথা খারাপ নাকি? মাথা ঠিক আছে, ছাড়ো। তোমার বোন আমাকে বাসর করতে দেয় নাই। আমাদের মাঝে খালি ভিলেন হয়ে এসেছে, আমি ওদের মাঝে ভিলেন হব? ছাড়ো। কুত্তা, আমি ছোটদের মতো ছিলাম, তাই আমার থেকে দূরে রেখেছিল। আর আপু না হয় মেনে নিবে, তোমার ভাই মেনে নেবে নাকি? লাথি মেরে উগান্ডা পাঠিয়ে দিবে। ওইটা পরে দেখা যাবে, আগে তো টোকা দিয়ে আসি। আয়ান কথাটা বলে নদীর হাত সরিয়ে দিয়ে দরজা খুলে রাফির রুমের সামনে গিয়ে টোকা মারতে লাগলো। নদী আয়ানকে টানতে লাগলো। আয়ান বারবার টোকা দিতে লাগলো। হুট করে দরজা খুলে দিলে আয়ান দৌড় দিতে যাবে, সাথে সাথে রূপা আয়ানের কলার ধরে টান দিয়ে ভিতরে নিয়ে আসলে নদী ভিতরে ঢুকে অবাক হয়ে গেল। আয়ান ভেবাচেকা খেয়ে বলে, ভাইয়া তুমি কান ধরে মোরগের মতো বসে আছো কেন? তোরা দুইজন এখানে কি করিস? ওই একদম কান ছেড়ে উঠবে না। আর দেবরজি, প্রতিশোধ নিতে এসেছু। আমি জানতাম এমন কিছু করবেন। রূপা হাত মুঠো করে অন্য হাত দিয়ে হাত বুলাতে বুলাতে আয়ানের দিকে যেতে নিলে আয়ান বলে উঠে, ভাইয়া তোমাকে এভাবে কেন রাখছে? আয়ান তুই বল না, সাথী কি আমার গার্লফ্রেন্ড ছিল? না, তোমার বান্ধবী ছিল। ওই আমার কথা বিশ্বাস করছে না। তুই দয়া করে সাথীকে কল দিয়ে প্রমাণ করে দে। ও গুড নাইট জান পাখি, চলো। রূপা মারতে যাবে আয়ানকে, আয়ান বসে পড়ে। নদীকে কোলে নিয়ে রুম থেকে দৌড়ে পালিয়ে এসে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আয়ান বলে ওঠে, আল্লাহ বেঁচে গেছি, আমার বউ তো ভালো। জান আমি আবার কি করে ভালো হইলাম? তুমি আমাকে ভুল বোঝে তাও ওই রকম কান ধরাও নাই। জান থাক, ওইসব রাখো, চলো বাবুকে ডাউনলোড দেওয়ার ব্যবস্থা করি। আয়ানের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আয়ান নদীকে খাটের উপরে ফেলে দিয়ে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী আয়ানের সাথে তাল মিলিয়ে আয়ানকে আদর করতে লাগলো। আয়ান নদী নিজেদের মধ্যে হারিয়ে যেতে লাগলো। সমাপ্ত।